গুড ইভিনিং। আমি ডাক্তার অভিজিৎ দত্ত। আমরা গত কয়েকটি ক্লাস ধরেই রিমাটোলজি ভাইভা কোশ্চেন নিয়ে আলোচনা করতেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকেও আমরা রিমাটোলজি ভাইভা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময় যে ধরনের কোশ্চেন আসতে পারে তার কিছু কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। আমরা শুরু করি। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একটি সিনারিও বেসড প্রশ্ন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোশ্চেনটি হচ্ছে এ 40-year-old woman presented with arthritis of small joints of hands and feet, dysphagia and Raynaud's phenomenon. What is your diagnosis? A 40-year-old woman presented with arthritis of small joints of hand and feet, dysphagia and Raynaud's phenomenon. তো এখানে কি মেসেজ ফ্রম দি কোশ্চেন আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এজ অফ দি পেশেন্ট 40 ইয়ার, জেন্ডার হচ্ছে উমেন, আর পেশেন্টের প্রেজেন্টেশনটা কি? প্রেজেন্টেশন হচ্ছে আর্থ্রাইটিস অফ স্মল জয়েন্ট বা বলতে পারেন যে পলি আর্থ্রাইটিস। সেই সাথে পেশেন্টের ডিসফেজিয়া আছে এবং রেনল্ডস ফেনোমেনন আছে। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এটা কিন্তু একটা ক্লিন কাট সিনারিও এবং এই সিনারিও থেকে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দি কজেস অফ রেনল্ডস ফেনোমেনন। যদি এরকম কোনো কোশ্চেন আসে যে হোয়াট ইজ দি কজেস অফ হোয়াট আর দি কজেস অফ রেনল্ডস ফেনোমেনন, তাহলে কিন্তু রেনল্ডস ফেনোমেননের 1 নম্বর কজ কিন্তু আসে সিস্টেমিক স্ক্লেরোসিস। তো যেহেতু ডিসফেজিয়া আছে এবং সিস্টেমিক স্ক্লেরোসিস যেহেতু ইসোফেগাসকে ইনভলভ করে, তাহলে কিন্তু এই ধরনের পেশেন্টের ডিসফেজিয়া ডেভেলপ করে। তাহলে এরকম সিনারিও যদি থাকে যে উমেন, সিস্টেমিক স্ক্লেরোসিস প্রিডোমিনেন্টলি কিন্তু ফিমেলদের ইনভলভ করে, তাহলে এরকম যদি সিনারিও থাকে যে পলিআর্থ্রাইটিস, ডিসফেজিয়া অ্যান্ড রেনল্ডস ফেনোমেনন, তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এখানে কিন্তু ডিরেক্টলি বলা হয়েছে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তো যদিও সিস্টেমিক স্ক্লেরোসিস ছাড়াও আরো কিছু ডিজিজ হতে পারে, কিন্তু এখানে কোশ্চেনটি কিন্তু হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তাহলে আপনাকে আনসার করতে হবে মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ, অথবা দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ রেনল্ডস সিস্টেমিক স্ক্লেরোসিস। ওকে, কোশ্চেন বি তে কি বলা আছে? হোয়াট আর দি আদার ক্লিনিক্যাল ফিচার ইউ উইল লুক ফর। তার মানে সিস্টেমিক স্ক্লেরোসিসের আর কি কি ক্লিনিক্যাল ফিচার আছে বা কি কি ক্লিনিক্যাল সাইন আছে। এখন এখানে বলা আছে যে হোয়াট আর দি আদার ক্লিনিক্যাল ফিচার ইউ উইল লুক ফর, তার মানে ক্লিনিক্যাল সাইন কি কি হতে পারে সিস্টেমিক স্ক্লেরোসিসের। তাহলে সেগুলোর মধ্যে আপনাকে আনসার করতে হবে এরকম যে যেহেতু ডায়াগনোসিস সিস্টেমিক স্ক্লেরোসিস, তো আমি বলবো যে ইউ উইল সে যে স্যার আই উইল লুক ফর স্কিন। স্কিনে কি কি প্রবলেম, কি কি সাইন, ক্লিনিক্যাল সাইন থাকতে পারে? স্কিনে থাকতে পারে স্কিন থিকেনিং অ্যান্ড টাইটেনিং, প্রিডোমিনেন্টলি হ্যান্ডস, ফিট, ফেস, ট্রাঙ্ক। তাহলে আমাকে দেখতে হবে যে হাত, পা, মুখ, গলা এবং বুক, পেট, এ সমস্ত এরিয়ার স্কিন গুলো থিকেনিং আছে কিনা এবং টাইটেনিং আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, এখানে ফিঙ্গার গুলো বা টোজ গুলোতে আলসারেশন থাকতে পারে। সো ইউ হ্যাভ টু লুক ফর ফিঙ্গার টিপ আলসারেশন, সামটাইমস হিল্ড স্মল আলসার বা টিস্যু লস, এগুলো ফিঙ্গার পিটস হিসেবে থাকতে পারে। সো আলসারেশন মানে ফিঙ্গার অ্যান্ড টো আলসারেশন, ফিঙ্গার পিটস থাকতে পারে এবং টেলাঞ্জিওপ্লাস্টিয়া থাকতে পারে। এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এছাড়া অনেক সময় স্কিন ডিপিগমেন্টেশন থাকতে পারে, মানে হাইপোপিগমেন্টেশন, যেহেতু স্কিনে ইনফ্লামেশন হয়
স্কিনে ইনফ্লামেশন কারণে মেলানোসাইট ড্যামেজ হয়ে যায়, সে কারণে হাইপোপিগমেন্টেশন, জায়গায় জায়গায় ফোকাল হাইপোপিগমেন্টেশন থাকতে পারে। ফেসে আমরা আরো অনেক কিছু দেখি, যেমন যেহেতু স্কিন থিকনিং এবং টাইটেনিং হয়, তাহলে নোজটা ট্যাপার্ড হয়ে যেতে পারে, তো যেটাকে বলে পিঞ্চড নোজ, এবং ওরাল কেভিটি কিন্তু ছোট হয়ে আসতে পারে, সেগুলো আমরা দেখতে পারি। এই গেল হচ্ছে স্কিন। এছাড়া সিস্টেমিক স্ক্লেরোসিস কিন্তু সিস্টেমিক ইনভলভমেন্ট করতে পারে পেশেন্টকে। তো সবচাইতে কমন যে সিস্টেমিক ইনভলভমেন্ট, সেটার মধ্যে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা দেখতে পারি পালমোনারি হাইপারটেনশন। তার মানে আমাদেরকে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করতে হবে, এবং সেই প্রিকর্ডিয়ামে আমরা কি দেখতে পারি? পালমোনারি হাইপারটেনশন। মানে হচ্ছে পালমোনারি কম্পোনেন্ট অফ দি সেকেন্ড হার্ট সাউন্ড উইল বি লাউড। যদি আমরা অসকালটেশন করি, এটা পালপেশনও করা যেতে পারে। পালপেশন করলে P2 পালপাবল আমরা পেতে পারি। এছাড়া যদি সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, তাহলে কিন্তু ফিচার্স অফ রাইট হার্ট ফেলারও পাওয়া যেতে পারে, যেমন ইডিমা পাওয়া যেতে পারে, অ্যাসাইটিস হতে পারে, টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যেতে পারে। এছাড়া আরেকটি সিস্টেম খুব বেশি ইনভলভ হয়ে থাকে এই সিস্টেমিক স্ক্লেরোসিসে, সেটা হচ্ছে লাংস। লাংসে কি হতে পারে? ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ বা ডিপিএলডি, অথবা এটাকে আগে আইএলডি বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলা হতো। তো যদি লাং ইনভলভমেন্ট হয়, মানে ডিপিএলডি অথবা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যদি ডেভেলপ হয়, তাহলে আমরা অসকালটেশন করলে কি পাবো বাইল্যাটারাল বেজাল ক্রেপিটেশন বা এন্ড ইন্সপিরেটরি বেজাল ক্রেপিটেশন। তো এই ক্লিনিক্যাল ফিচার্স গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো কমন গুলো কি কি হতে পারে? এছাড়া অনেক সময় কিডনিও ইনভলভমেন্ট হতে পারে, যেটাকে বলে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। সেক্ষেত্রে পেশেন্টের হাইপার টেনশন থাকতে পারে। তাহলে কমন কি কি ফাইন্ডিং আমরা দেখবো? হোয়াট আর দি ক্লিনিক্যাল ফিচার্স ইউ উইল লুক ফর? তো আপনারা বলবেন যে আমরা স্কিন দেখবো, সারা শরীরের স্কিন মানে ইভালুয়েট করব, বিশেষ করে থিকেনিং এবং টাইটেনিং অফ দি স্কিন অফ হ্যান্ড, ফিট, ফেস, নেক, ট্রাঙ্ক। আমরা স্কিন আলসারেশন দেখব, এবং পিট ইন ফিঙ্গার টিপ পিট থাকতে পারে, পিট ছোট ছোট পিট আমরা পেতে পারি। এছাড়া ফেসে কিছু চেঞ্জ হতে পারে, যেমন ওরাল অ্যাপারেচার, ওরাল কেভিটি ছোট হয়ে আসতে পারে, পিঞ্চড নোজ পেতে পারি, আমরা টেলানজিয়েকটিসিয়া দেখতে পারি। প্রিকর্ডিয়ামে পালমোনারি হাইপারটেনশনের ফিচার আছে কিনা, মানে পালপাবল P2 আছে কিনা এবং লাউড P2 আছে কিনা, অথবা রাইট হার্ট ফেলারের ফিচার্স আছে কিনা, সেগুলো আমরা দেখব। লাংসে আমরা দেখব বাইলেটারাল বেজাল ক্রেপিটেশন বা ডিপিএলডি আছে কিনা। এছাড়া পেশেন্টের হাইপারটেনশন থাকতে পারে যদি পেশেন্টের স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস ডেভেলপ করে। তাহলে এই ক্লিনিক্যাল ফিচার্স গুলো বলতে পারলেই যথেষ্ট। নাম্বার 3 কোশ্চেন, মেনশন ফ্রি ইনভেস্টিগেশন। তো এখানে free investigation is not sufficient are not sufficient for diagnosis and management. কিন্তু এখানে যেহেতু কোশ্চেনটি হচ্ছে মেনশন ফ্রি ইনভেস্টিগেশন, তাহলে আপনাকে বলতে হবে হোয়াট ফ্রি ইনভেস্টিগেশন ইউ উইল ডু ফর কনফার্ম দি ডায়াগনোসিস। ওকে, টু কনফার্ম দি ডায়াগনোসিস যদি বলা হয়, তাহলে কি কি ইনভেস্টিগেশন করতে হবে? প্রথমে আপনি বলবেন যে আই ওয়ান্ট টু ডু সাম অটো অ্যান্টিবডিজ। So number one heading will be auto antibodies. কি auto antibody systemic sclerosis এ পজিটিভ হয়? অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। সিস্টেমিক SLE এর মতো সিস্টেমিক স্ক্লেরোসিসেও কিন্তু ANA পজিটিভ থাকে। বলতে পারেন যে মোর দ্যান 90% পেশেন্টদেরই ANA পজিটিভ থাকে। এছাড়া আরো দুটো অটো অ্যান্টিবডি আপনাদের কাছ থেকে মানে স্যারেরা শুনতে পাবেন। একটা হচ্ছে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, যেটা লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসে থাকে, পজিটিভ থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। আর হচ্ছে অ্যান্টি SCL70, যেটা ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসে প্রেজেন্ট থাকে। সো আমরা এই তিনটে অটো অ্যান্টিবডি করতে পারি, ANA, অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, আর হচ্ছে অ্যান্টি SCL70 অ্যান্টিবডি। ওকে, সেকেন্ড ইনভেস্টিগেশন আমরা কি করব? আমরা
কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে কিনা, মানে পালমোনারি হাইপারটেনশন আছে কিনা সেটা দেখার জন্য একটা ডপলার ইকোকার্ডিওগ্রাম করে দেখতে পারি যে পালমোনারি হাইপারটেনশন আছে কিনা। সেখানে আমরা পিএসসি, পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেসার, এটা আমরা দেখতে পারি যেটা মোর দ্যান 40 মিলিমিটার অফ মার্কারি কিনা। এছাড়া আমরা লাং ইনভলভমেন্ট যেহেতু খুব কমনলি হয়, আমরা লাং ইনভলভমেন্ট আছে কিনা সেটা দেখার জন্য ইনিশিয়াল ইনভেস্টিগেশন হিসেবে চেস্ট এক্সরে অথবা এইচআরসিটি, হাই রেজলিউশন সিটি স্ক্যান করতে পারি। তাহলে এগুলো বলতে পারেন যে ফর কনফার্মেশন অফ দি ডায়াগনোসিস। এছাড়া ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে ফুল ব্লাড কাউন্ট করতে হবে, ইউরিনারি করতে হবে, লিভার ফাংশন এবং কিডনি ফাংশন টেস্ট করতে হবে। তো সেগুলো যেহেতু এখানে প্রশ্নে বলা নেই, মেনশন ফ্রি ইনভেস্টিগেশন। তো ফ্রি ইনভেস্টিগেশন বললে আপনারা বলবেন এরকম যে অটো অ্যান্টিবডি, তারপরে হচ্ছে একটা ডপলার ইকোকার্ডিওগ্রাম অ্যান্ড চেস্ট এক্সরে অর এইচআর সিটি স্ক্যান। আর যদি বলা হয় হাউ উইল ইউ ইনভেস্টিগেট দি পেশেন্ট, তাহলে কিন্তু আপনাকে ফুল ব্লাড কাউন্ট, ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন, এসজিপিটি, তারপরে অটো অ্যান্টিবডি, চেস্ট এক্সরে, ইকোকার্ডিওগ্রাম, এভাবে কিন্তু বলতে হবে। বা এর পরবর্তী ধাপে আমরা লাং ফাংশন টেস্ট করতে পারি, ডিএলসিও করতে পারি, এভাবে কিন্তু আনসার করতে হবে। ওকে, কোশ্চেন ডি, মেনশন আউটলাইন অফ ম্যানেজমেন্ট অফ দি ডিজিজ। তার মানে হাউ উইল ইউ ম্যানেজ দি পেশেন্ট, আর হোয়াট উইল বি দি ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট অফ সিস্টেমিক স্ক্লেরোসিস। ওকে, ম্যাক্সিমাম রিউমাটিক ডিজিজ যেভাবে আমরা ম্যানেজ করে থাকি, এইভাবে আপনারাও এইভাবে এখানেও কিন্তু সেই হেডিং এ ডিসকাশন করতে পারেন, আনসার দিতে পারেন। তো আপনারাও এখানে বলতে পারেন যে নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ থেরাপি অ্যান্ড সাম ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্টে কি কি আছে? এখন যেহেতু পেশেন্টের সিস্টেমিক স্ক্লেরোসিস এবং আপনারা জানেন যে ইনভেরিয়েবলি দি পেশেন্ট হ্যাজ রেনার্ড ফেনোমেনন, এবং এই রেনার্ড ফেনোমেননটা কি হয় যে কোল্ড এক্সপোজার বা ইমোশনাল যখন লেবাইলিটি থাকবে তখন কিন্তু পেশেন্টের একটা রেনার্ড ফেনোমেননের অ্যাটাক হতে পারে। কি হয়, হঠাৎ করে আঙুলগুলো, ডিজিটাল আর্টারিগুলো স্পাজমের কারণে আঙুলগুলো সাদা হয়ে যায়, মানে পেল হয়ে যায়, ব্লাড কমে যায় এবং সেখানে সায়ানোসিস হতে পারে, টিংলিং, নামনেস সেন্সেশন থাকতে পারে। এটা হলো রেনল্ডস ফেনোমেনন। ওকে, সো এই রেনল্ডস ফেনোমেননের অ্যাটাক যাতে না হয় সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, পেশেন্টকে কিছু অ্যাডভাইস করতে হবে যে অ্যাভয়েড কোল্ড। নাম্বার 1, অ্যাভয়েড কোল্ড। কোল্ড কিভাবে অ্যাভয়েড করতে হবে? যে এখন শীতের দিন, ঠান্ডা পানিতে হাত না দেয়া, তারপরে ফ্রিজের কোনো কিছু না ধরা, ঠান্ডা বাতাসে বসে না থাকা, মানে যেগুলোকে বলে অ্যাভয়েড কোল্ড এয়ার, কোল্ড ওয়াটার, ফ্রিজিং সাবস্টেন্স, এবং কোল্ড এয়ারে যাওয়া যাবে না এগুলো। এর সাথে আমাদেরকে প্রোটেক্টিভ ক্লোদিং ব্যবহার করতে হবে। প্রোটেক্টিভ ক্লোদিং দ্যাট মিনস উলেন ক্লোথ আমাদেরকে ইউজ করতে হবে, যে আমরা টুপি, হ্যাট ইউজ করতে পারি, গ্লোভস মানে উলেন গ্লোভস অ্যান্ড শোকস মানে হাত মোজা, পা মোজা আমরা ব্যবহার করতে পারি। সোয়েটার ইউজ করার কথা আমরা পেশেন্টকে বলে দিতে পারি যে এগুলো। এবং আমি আপনারা আরো বলা যেতে পারে যে ঠান্ডা পানিতে গোসল না করা, গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে গোসল করা, এগুলো হচ্ছে অ্যাভয়েডেন্স অফ কোল্ড। সো নাম্বার 1 হচ্ছে অ্যাভয়েডেন্স অফ কোল্ড। নাম্বার 2, স্কিন কেয়ার। স্কিন কেয়ার বলতে বোঝায় যে এখানে যেহেতু স্কিনটা ড্রাই থাকে এবং বিভিন্ন রকমের আলসারেশন থাকতে পারে, সো স্কিন কেয়ারের মধ্যে রেগুলার ইমোলিয়েন্ট ইউজ করার কথা আপনারা বলবেন, যে ইউজ অফ রেগুলার ইমোলিয়েন্ট আর অয়েল। পেশেন্ট যেহেতু স্কিন গুলো অনেক ড্রাই, খসখসে হয়ে যায়, তো দিনে 2বার বা 3বার যে কোনো ধরনের তেল ব্যবহার করতে পারি অথবা বডি লোশন ইউজ করতে পারি। পেশেন্টের যেহেতু ডিজিটাল পেরিফেরাল সার্কুলেশন ইম্পেয়ার থাকে, মানে এখানে ব্লাড ভেসেল গুলো ন্যারো হয়ে যায় এবং ব্লাড সাপ্লাই কিন্তু কমে যায়, সেজন্য যদি কখনো কোনো ইনফেকশন হয় বা কেটে যায় তাহলে কিন্তু এই ইনফেকশন গুলো হিল হতে
বা কিওর হতে কিন্তু বহু সময় লেগে যেতে পারে এবং অনেক দিন অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। সেজন্য আমাদেরকে অ্যাডভাইস করতে হবে অ্যাভয়েড ইনজুরিজ ইন দি পেরিফেরি লাইক ফিঙ্গার অ্যান্ড টোজ। যেমন যারা যেহেতু ম্যাক্সিমাম ডিজিজ কিন্তু ম্যাক্সিমাম রোগী কিন্তু ফিমেল, তাদের তরকারি কাটতে হয়, খালি পায়ে হাঁটতে হয়। তো খালি পায়ে কখনো হাঁটা যাবে না এবং তরকারি কাটার সময় যেন খুব সাবধানতা অবলম্বন করে, ছোট ছোট ইনজুরি যেন ফিঙ্গারে না হয়। তাহলে দিস ইজ কেয়ার অফ দি স্কিন। এরপরে কি হতে পারে যে ডায়েট, যেহেতু পেশেন্টের ডিসপেজিয়া থাকে, পেশেন্টের যেমন ডিসপেজিয়া থাকার কারণে আমরা যেটা অ্যাভয়েড করতে পারি যে খাবারের মধ্যে অতিরিক্ত ফাইবার জাতীয় কন্টেন্ট, মিট, এগুলো অ্যাভয়েড করতে। অ্যাভয়েড মানে কমপ্লিট অ্যাভয়েডেন্স ইজ নট পসিবল, কিন্তু ড্রাই, তাহলে আমাদেরকে যেটা বলতে হবে অল্প অল্প করে খেতে হবে এবং বারবার খেতে হবে। অল্প অল্প করে খেতে হবে, বারবার খেতে হবে, কারণ পেশেন্টের অনেক সময় রিফ্লাক্স থাকে। সেজন্য অল্প অল্প করে খেতে হবে, একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়ার কথা আমরা বলবো। এরপরে আমাদের প্রিভেন্টিভ ট্রিটমেন্টের মধ্যে ভ্যাকসিনেশন রয়েছে। আগের ডিজিজ গুলোর মতো আমরা যে সময় ক্লাস নিয়েছিলাম সিস্টেমিক স্ক্লেরোসিস, তখন কিন্তু আমরা বলেছিলাম কি কি ভ্যাকসিনেশন করা উচিত। এখানে ইয়ারলি প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন করতে হবে, নিউমোকক্কাল ভ্যাকসিনেশন করতে হবে, হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দিতে হবে পেশেন্টকে, এবং এছাড়া আরো কিছু ভ্যাকসিনেশন যেমন হার্টিস জোসার, হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন, এগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে। এই হলো নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট, প্রিভেন্টিভ থেরাপি। এরপরে কিছু আছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। সেই ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট গুলোর মধ্যে আসলে অনেক ডিটেলস ভাবে ডিসকাশন করা উচিত আসলে সিস্টেমিক স্ক্লেরোসিসের ম্যানেজমেন্টের জন্য। তো সেই সুযোগটা আসলে আমাদের অ্যাকচুয়ালি ওরকম আমাদের নেই। তবে যেহেতু রেনল্ডস ফেনোমেননের ম্যানেজমেন্টের জন্য আমাদের যে সমস্ত ড্রাগ রয়েছে তার মধ্যে যেমন আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন নিফেডিপিন, এছাড়া ফসফোডাইস্টারেস ইনহিবিটর, তারপরে ফসফোডাইস্টারেস ইনহিবিটরের মধ্যে যেমন সিলডেনাফিল, টাডালাফিল, এই ধরনের ড্রাগ আমরা ইউজ করে থাকি। তাছাড়া পেশেন্টের যেহেতু ডিসপেজিয়া থাকে, রিফ্লাক্স থাকে, সেজন্য আমরা ডমপেরিডন, পিপিআই, অমিপ্রাজল, ইসোমিপ্রাজল এই ধরনের ড্রাগ ব্যবহার করতে পারি। পেশেন্টের যদি আর্থ্রাইটিস থাকে তাহলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা ইউজ করতে পারি। লো ডোজ গ্লুকোকর্টিকয়েড কখনো কখনো ব্যবহার করতে পারি। স্কিন থিকেনিং, টাইটেনিং, স্কিন ইডিমা, আর্থ্রাইটিস, এগুলো কমানোর জন্য আমরা মেথোট্রেক্সেট ইউজ করতে পারি। যদি পেশেন্টের লাং ইনভলভমেন্ট হয় অর্থাৎ ডিপিএলডি থাকে, তাহলে ডিপিএলডির কিছু ম্যানেজমেন্ট আছে, যেমন মাইকোফেনোলেট মোপিটিভ, সাইক্লোসমাইড, অ্যাজাথায়োপ্রিন এবং কিছু বায়োলজিক ড্রাগ, এই ধরনের ড্রাগ ব্যবহার করতে পারি। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন অর্গান ইনভলভমেন্ট। এক একটা অর্গান ইনভলভমেন্ট হলে এক এক রকমের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। ওকে, সময়ের সংক্ষিপ্ততায় আসলে আর বিস্তারিত করে আলোচনা করার সুযোগ আমাদের নেই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। Okay, our next question is: a lady came to you whose face is shiny, smooth, nose is pinched up and tapered, and orifice of mouth is small, fish mouth. What is your diagnosis? So, the diagnosis is again systemic sclerosis. Smooth, shiny face, nose is tapered, orifice of the mouth is small. একটু আগে আমরা ডিসকাশন করেছি the clinical features of systemic sclerosis. So, what is your diagnosis? The diagnosis is systemic sclerosis. What is this syndrome? এটা একটা, এই কোশ্চেনটা তো এখন সিস্টেমিক স্ক্লেরোসিসে অনেক রকমের সিনড্রোম হয়। মোস্ট কমন সিনড্রোম হচ্ছে ক্রেস্ট সিনড্রোম নামে একটি সিনড্রোম আছে, কিন্তু এই কোশ্চেন থেকে ক্রেস্ট সিনড্রোম কিন্তু আনসার করা যায় না। এই কোশ্চেন বা এই সিনারিও যেটা দেওয়া আছে সেখান থেকে, এই সিনারিও থেকে ক্রেস্ট সিনড্রোম আনসার করা যায় না, মানে কোশ্চেনটি আসলে ভালো হয়নি আর কি, মানে বলা যেতে পারে। কারণ ক্রেস্ট সিনড্রোম
মানে কমনলি স্টুডেন্টরা যদি ক্রেস্ট সিনড্রোম এর কথা মানে বলতে পারেন তাহলেই কিন্তু টিচাররা হ্যাপি। এখন ক্রেস্ট সিনড্রোম বলা হয় কখন? CREST, CREST, ক্রেস্ট। সি মানে হচ্ছে ক্যালসিনোসিস, মানে এই ধরনের পেশেন্টদের স্কিনে ক্যালসিফিকেশন ডেভেলপ করে। So number one is calcinosis. C for calcinosis. Crest, R. Now R. R for Raynaud's phenomenon. E for esophageal dysmotility. S. S for sclerodactyly. Skin involvement, skin মানে ফিঙ্গার যখন ইনভলভ হয় তখন ফিঙ্গার গুলো ন্যারো এবং ডিস্টাল ট্যাপারিং হয়, এটাকে বলা হয় স্ক্লেরোড্যাকটাইলি। এন্ড টি, ক্রেস্ট, ক্রেস্টের লাস্ট হচ্ছে টি, টি ফর ক্লানজিয়েকটিসিয়া। তো এই যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো, এটাকে বলা হয় ক্রেস্ট সিনড্রোম। যদিও এই সিনারিও থেকে কিন্তু কনক্লুড করা যায় না যে ক্রেস্ট সিনড্রোম। ওকে, কোশ্চেন সি, রাইট 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ থিকেন্ড স্কিন। থিকেন্ড স্কিন, তাহলে আমাদের কিন্তু এখানে সিস্টেমিক স্ক্লেরোসিসে পেশেন্টদের স্কিন থিকেনিং অ্যান্ড টাইটেনিং হয়। তো এছাড়া সিস্টেমিক স্ক্লেরোসিস ছাড়াও কিন্তু অনেক ধরনের ডিজিজ রয়েছে যেখানে স্কিন থিকেনিং এবং টাইটেনিং হতে পারে। এরকম কিছু ডিফারেন্সিয়াল ডিজিজ বা কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা কিছু ডিজিজের নাম এখানে এক্সামিনার শুনতে চেয়েছে। তো এক্ষেত্রে কি কি ডিজিজ আমরা বলতে পারি? অনেকগুলো ডিজিজ কিন্তু আমরা যে সময় সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্লাস নিয়েছিলাম আমি তখন কিন্তু সেখানে অনেকগুলো ডিজিজ বলেছিলাম। তো যা হোক, এখানে কমন যেগুলো আপনাদের মনে রাখার সুবিধার্থে কমন যে কয়েকটি ডিজিজ আমি আবার বলছি, যেগুলো পরীক্ষার সময় আপনাদেরকে নাম বলতে পারলেই হবে। যেমন কমন ডিজিজের মধ্যে হচ্ছে স্ক্লেরোইডিমা, আমরা একটা বলেছিলাম যে স্ক্লেরোইডিমা হচ্ছে কিরকম, এখানে মানে সাধারণত ট্রাঙ্ক ইনভলভমেন্ট হয়, স্কিন থিকেনিং এবং থিকেনিং হয়, সেটা মূলত ট্রাঙ্ক ইনভলভমেন্ট হয়। কিন্তু আমাদের সিস্টেমিক স্ক্লেরোসিসে যেমন হ্যান্ড ইনভলভমেন্ট বেশি হয়, কিন্তু এখানে স্ক্লেরোইডিমাতে কিন্তু হ্যান্ড ইনভলভমেন্ট হয় না, শুধু ট্রাঙ্ক ইনভলভমেন্ট হয়। ওকে, সেকেন্ড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আপনারা বলতে পারেন যে স্ক্লেরি মিক্সড ইডিমা। নাম্বার ওয়ান স্ক্লেরি ইডিমা, যেটাতে ট্রাঙ্ক ইনভলভমেন্ট হয়, হ্যান্ড ইনভলভমেন্ট হয় না, হ্যান্ড স্পেয়ার হয়ে যায়। নাম্বার টু স্ক্লেরো মিক্সড ইডিমা, এরকম একটা ডিজিজ আছে। আমরা বলেছিলাম যে ওয়াক্সি ইওলোইস রেড পেপিউল ফর্মেশন হয়, সেই পেপিউল গুলো সাধারণত হেড, নেক, আর্ম, ট্রাঙ্ক এগুলোতে হয়। এখানেও স্কিন থিকেনিং হয়, কিন্তু এরকম স্কিন টাইটেনিং অ্যাকচুয়ালি থাকে না। তাহলে নাম্বার টু হচ্ছে স্ক্লেরোমিক্সিডিমা। নাম্বার থ্রি শুধু মিক্সিডিমা, হাইপোথাইরয়েডিজম যদি থাকে তাহলে মিক্সিডিমা হতে পারে। এছাড়া নেফ্রোটিক সিন্ড্রোমে দীর্ঘদিন ধরে ফেসিয়াল সোয়েলিং, লেগ ইডিমা। তো দীর্ঘদিন ধরে ইডিমা থাকতে থাকতে স্কিন অনেক সময় থিকেন্ড হয়ে যেতে পারে, তাহলে নেফ্রোটিক সিন্ড্রোম, বা এটাকে বলা হয় নেফ্রোজেনিক সিস্টেমিক ফাইব্রোসিস। তাহলে এখানে আমি 4টা বলে ফেললাম, আরো অনেক ডিজিজ হয় যেমন অ্যামাইলয়েডোসিস, ইওসিনোফিলিক ফাসাইটিস। তো এগুলো থেকে আপনারা 3টা নাম বলে দিবেন, আমি আবার নামগুলো বলছি। স্ক্লেরোইডিমা, স্ক্লেরোমিক্সিডিমা, তারপরে মিক্সিডিমা, নেফ্রোজেনিক সিস্টেমিক ফাইব্রোসিস, অ্যামাইলয়েডোসিস, ইওসিনোফিলিক ফাসাইটিস। এগুলোতে কিন্তু এরকম স্কিন থিকেনিং হতে পারে। ওকে, নেক্সট, a 18-year-old boy came with history of abdominal pain, swelling of knee and ankle joint. On examination, he had palpable purpura on his lower limb. What is the most likely diagnosis? এখানে কি মেসেজটা কি? কি মেসেজ হচ্ছে এজ অফ দি পেশেন্ট 18 ইয়ার্স, আর প্রেজেন্টিং প্রবলেম কি কি আছে? অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড সোয়েলিং অফ নি অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট।
মানে অ্যাবডোমিনাল পেইন, আর হচ্ছে নি অ্যান্ড অ্যাঙ্কেল জয়েন্ট আর্থ্রাইটিস। এক্সামিনেশন রিভিলড পালপাবল পারপুরা ইন লোয়ার লিম্বস। পালপাবল পারপুরা মানে হচ্ছে ভাস্কুলাইটিস। তো এমন কোন ভাস্কুলাইটিস আছে যেটা আর্থ্রাইটিস করে, অ্যাবডোমিনাল পেইন করে এবং অল্প বয়সে পেশেন্টকে এফেক্ট করে। এগুলো হচ্ছে কি মেসেজ। তাহলে কম বয়সে এফেক্ট করে এরকম বয়স একটা ফ্যাক্টর, যেটা সাধারণত 20 বছরের নিচে এফেক্ট করে, এটা হচ্ছে আপনাদেরকে বলতে হবে এটা হচ্ছে এইচএসপি বা হেনক্স-শনলেইন পারপুরা অথবা ইমিউনোগ্লোবুলিন এ বা আইজিএ ভাস্কুলাইটিস। তাহলে হেনক্স-শনলেইন পারপুরা বলতে পারেন, অথবা মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হচ্ছে আইজিএ ভাস্কুলাইটিস বা ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস। এখানে মানে ইমিউনোগ্লোবুলিন এ ভাস্কুলাইটিস বা হেনক্স-শনলেইন পারপুরা এইচএসপি এর একটা আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াতে কিন্তু মানে 4টা পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টগুলোর মধ্যে 1 নম্বরে ছিল কিন্তু এজ অফ দি পেশেন্ট, যেটা লেস দেন 20 ইয়ার। তারপরে ছিল যে পেশেন্টের কিন্তু আর্থ্রাইটিস ছিল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট ছিল বাওয়েল অ্যানজাইনা, মানে ভাস্কুলাইটিস যখন স্মল বাওয়েলের ব্লাড ভেসেল গুলোকে ইনভলভ করে তখন কিন্তু বাওয়েল অ্যানজাইনা বা অ্যাবডোমিনাল পেইন হয়। আর 4 নম্বর ক্রাইটেরিয়াতে ছিল যে বায়োপসি যদি করা হয়, স্কিন বায়োপসি, তাহলে ব্লাড ভেসেল গুলোতে আমরা নিউট্রোফিলিক ভেসেল ওয়াল গুলোতে আমরা নিউট্রোফিলিক ডিপোজিশন পাবো। তাহলে এই 4টা ক্রাইটেরিয়া ছিল আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি ক্রাইটেরিয়া ফর হেনক্স-শনলেইন পারপুরা। সেখানে ছিল এজ লেস দ্যান 20 ইয়ার, তারপরে হচ্ছে আর্থ্রাইটিস, অ্যাবডোমিনাল পেইন মানে বাওয়েল অ্যানজাইনা, আর একটা ছিল হচ্ছে ভেসেল ওয়াল বায়োপসি। আমরা যদি স্কিন বায়োপসি করি তাহলে ভেসেল ওয়ালে গ্রানুলোসাইট ডিপোজিশন। তো এখানে বলা হচ্ছে যে এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি দুটো ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকে তাহলে পেশেন্টের সেন্সিটিভিটি হবে 87% এবং স্পেসিফিসিটি হবে 88% ফর ক্লাসিফিকেশন অফ হেনক্স-শনলেইন পারপুরা। ওকে, কোশ্চেন বি, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দি কেস? তাহলে কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে? ওকে, ইনভেস্টিগেশন গুলোর মধ্যে আপনারা বলবেন যে আমি ফুল ব্লাড কাউন্ট করতে পারি, আমরা কিডনি ইনভলভমেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ইউরিন রুটিন এক্সামিনেশন করব, সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইট, এগুলো আমরা করতে পারি। এছাড়া আমরা ট্রিটমেন্টের প্রয়োজনে আমরা লিভার ফাংশন টেস্ট দেখতে পারি, সিরাম এএলটি। এছাড়া আমরা স্কিন বায়োপসি করতে পারি কনফার্ম করার জন্য। কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে স্কিন বায়োপসি। স্কিন বায়োপসিতে কি পাবো? ব্লাড ভেসেলের মধ্যে লিউকোসাইট ডিপোজিশন। স্কিন বায়োপসিতে দুটো ইনভেস্টিগেশন হবে, এখানে বলতে হবে যে হিস্টোপ্যাথোলজি অ্যান্ড ডিআইএফ। ডিআইএফ হচ্ছে ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স। ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্সে আমরা কি দেখবো? প্রিডমিনেন্টলি আইজিএ ডিপোজিশন, কারণ ডিজিজটার নামই হচ্ছে আইজিএ ভাস্কুলাইটিস। এখানে আমরা আইজিএ ডিপোজিশন আমরা ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্সে আমরা প্রিডমিনেন্টলি আমরা আইজিএ পাবো। ওকে, কোশ্চেন সি হচ্ছে গিভ দি আউটলাইন অফ ম্যানেজমেন্ট অফ দি কেস। আমরা কিভাবে এই পেশেন্টকে ট্রিট করতে পারি? ওকে, ট্রিটমেন্টের মধ্যে এখানে বলা আছে যে ম্যাক্সিমাম হেনক্স-শনলেইন পারপুরা বা আইজিএ ভাস্কুলাইটিস আসলে মাইল্ড এবং সেলফ লিমিটেড ডিজিজ, অর্থাৎ পেশেন্ট এমনিতেই ভালো হয়ে যায়, শুধুমাত্র কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে। তাহলে মাইল্ড কেস যদি হয়, মাইল্ড কেসে নো স্পেসিফিক ট্রিটমেন্ট ইজ নেসেসারি। যদি রেনাল ইনভলভমেন্ট হয় তাহলে রেনাল ইনভলভমেন্ট হচ্ছে মানে এই আইজিএ ভাস্কুলাইটিসের সবথেকে ডেঞ্জারাস সিচুয়েশন। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এখানে পেশেন্টকে হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড দেওয়ার প্রয়োজন হতে পারে। পেশেন্টকে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ব্যবহার করা লাগতে পারে, যেমন মাইক্রোফেনোলেট, মফেটিন বা ইনসিভিয়াকে সাইক্লোফসফামাইড। তারপরে পেশেন্টের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনভলভমেন্ট হতে পারে, অর্থাৎ জিআই ইনভলভমেন্ট যদি হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যদি ইনভলভমেন্ট হয়
সেক্ষেত্রে আমরা এনএসএইডি দিতে পারি পেইনের জন্য, এবং আমরা কখনো কখনো গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করতে পারি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। A 25-year-old woman presented with the complaints of arthritis, ulceration in the mouth with photosensitive rash over the cheek and mouth ulceration. Sorry. She is also suffering from pleural effusion and generalized edema. তাহলে আমাদের এখানে কি মেসেজ ফ্রম দি কোশ্চেন কি আছে? 25-year-old, পেশেন্টের এজ হচ্ছে 25 ইয়ার, জেন্ডার হচ্ছে ফিমেল, কমপ্লেন্ট হচ্ছে আর্থ্রাইটিস ফর 3 মান্থ, ফটোসেন্সিটিভ র্যাশ আছে এবং ওরাল আলসারেশন আছে বা মাউথ আলসারেশন আছে, প্লুরাল ইফিউশন আছে, জেনারেলাইজড সোয়েলিং আছে। রাইট ডাউন দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস। ওকে, এখন মানে এখানে যে সিনারিও, যেহেতু ফিমেল এবং এজ রিপ্রোডাক্টিভ এজ, আর্থ্রাইটিস, ওরাল আলসারেশন, ফটোসেন্সিটিভিটি, প্লুরাল ইফিউশন মানে সেরোসাইটিস, generalized swelling. This generalized swelling may indicate renal involvement. তাহলে write down the most likely diagnosis. Diagnosis হবে systemic lupus erythematosus. How many diagnostic criteria are present in this case? কি ক্রাইটেরিয়া রয়েছে? ক্রাইটেরিয়া মানে হচ্ছে সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাসের দুটো ক্রাইটেরিয়া আছে, মানে সারা পৃথিবীতে রিউমাটোলজিস্টরা ফলো করে দুটো ক্রাইটেরিয়া। একটা হচ্ছে এসিআর ক্রাইটেরিয়া, এসিআর মানে হচ্ছে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে স্লিক ক্রাইটেরিয়া, SLICC, স্লিক ক্রাইটেরিয়া। তো যেহেতু ইন্টারনাল মেডিসিন এর বইগুলোতে স্লিক ক্রাইটেরিয়া সম্পর্কে কোনো ধারণা দেয়া নেই, শুধু এসিআর ক্রাইটেরিয়া দেওয়া আছে। দ্যাট মিনস এক্সামিনার আপনার কাছে জানতে চেয়েছেন আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি ক্রাইটেরিয়া বা এসিআর ক্রাইটেরিয়া। তো এখন এসিলির ক্লাসগুলোতে বা এরপরেও আমরা বিভিন্ন ক্লাসে কিন্তু এসিআর ক্রাইটেরিয়া সম্পর্কে আমরা ডিসকাশন করেছিলাম এসএলই। তো এসএলইতে 11 ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে এখানে কি ক্রাইটেরিয়া রয়েছে? এখানে আছে কিন্তু আর্থ্রাইটিস, ফটোসেন্সিটিভিটি, ওরাল আলসার মানে 3টা, আর প্লুরাল ইফিউশন আছে মানে সেরোসাইটিস। আর জেনারেলাইজড ইনভলভমেন্ট যদি আমরা ধরি, জেনারেলাইজড ইডিমা যদি ধরি ডিউ টু রেনাল ইনভলভমেন্ট, তাহলে ক্রাইটেরিয়া হবে 5টা। এখানে 5টি ক্রাইটেরিয়া রয়েছে। আর যদি জেনারেলাইজড ইডিমা, হ্যাঁ 5টা ক্রাইটেরিয়া বলাই আপনাদেরকে ভালো, যে রেনাল ইনভলভমেন্ট, সেরোসাইটিস, ওরাল আলসারেশন, ফটোসেন্সিটিভিটি অ্যান্ড আর্থ্রাইটিস। কোশ্চেন দেখে দেখে আপনারা আনসার করবেন। এই 5টা ক্রাইটেরিয়া রয়েছে। নেম 5 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন উইথ দেয়ার রিলেশন, মানে 5টা ইনভেস্টিগেশন বলতে হবে এবং সেই ইনভেস্টিগেশন গুলোর পসিবল ফাইন্ডিংস গুলো এখানে মানে জানতে চেয়েছে এক্সামিনার। ওকে, তাহলে 5টা ইনভেস্টিগেশন কি বলবেন? এখানে অনেক রকমের ইনভেস্টিগেশন রয়েছে, কিন্তু আমাদেরকে বলা উচিত প্রথমে ইউরিন আর দিয়ে শুরু করা হবে। ইউরিন রুটিন এক্সামিনেশন। ইউরিন রুটিন এক্সামিনেশনে আমরা কি পাবো? যদি রেনাল ইনভলভমেন্ট থাকে তাহলে আরবিসি মোর দ্যান 5, যদি আরবিসি মোর দ্যান 5 থাকতে পারে পার হাইপারফিল, ডব্লিউবিসি বা পাস্টেল মোর দ্যান 5 পার হাইপারফিল থাকতে পারে। ইউরিন রুটিন এক্সামিনেশন আমরা এটা পেতে পারি, কখনো কখনো কাস্ট পেতে পারি, আরবিসি কাস্ট। তো তার মানে ইউরিন রুটিন এক্সামিনেশন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা বলতে পারি যে যেহেতু জেনারেলাইজড ইডিমা আছে, সেক্ষেত্রে পেশেন্টের রেনাল ইনভলভমেন্টের জন্য আমরা ইউরিনারি টোটাল প্রোটিন করতে পারি, মানে 24 ঘন্টায় ইউরিনারি টোটাল প্রোটিন ইন 24 আওয়ার্স আমরা দেখতে পারি যে পেশেন্টের নেফ্রোটিক রেঞ্জ প্রোটিন ইউরিয়া আছে কিনা। আমরা সিরাম ক্রিয়েটিনিন করে দেখতে পারি যে পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা। এছাড়া আমরা একটা ফুল ব্লাড কাউন্ট করে দেখতে পারি পেশেন্টের হেমাটোলজিক্যাল ইনভলভমেন্ট রয়েছে কিনা, মানে এনিমিয়া আছে কিনা, ডব্লিউবিসি কাউন্ট 4000 কম কিনা,
বা থ্রোম্বোসাইটোপেনিয়া আছে কিনা। পেশেন্টের ম্যানেজমেন্টের পারপাজে আমাদেরকে লিভার ফাংশন টেস্টও করতে হবে। এছাড়া আমরা একটা অটো অ্যান্টিবডি টেস্ট করতে পারি আমাদের স্ক্রিনিং এর জন্য অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। তো মানে কমনলি আমাদের এই 5টা ইনভেস্টিগেশনই করা যেতে পারে। এছাড়া কিন্তু আরো অনেক ইনভেস্টিগেশন আছে। যেহেতু আমাদের 5টা ইনভেস্টিগেশন বলা আছে, আপনারা এই 5টা ইনভেস্টিগেশন বললে আমার মনে হয় আনসার এনাফ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। A 25-year-old female presented with fever, mouth ulcer, malar erythematous rash, alopecia, and leg edema. What is the possible diagnosis? Okay, এটা প্রায় সিমিলার একটা সিনারিও আগের ইয়ার কোশ্চেনটার মতোই। সো দি পসিবল ডায়াগনোসিস বা মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ এসএলই। হাউ উইল ইউ ইনভেস্টিগেট দি পেশেন্ট? আমরা একটু আগে ডিসকাশন করে ফেলেছি যে কিভাবে ইনভেস্টিগেশন করবেন। কোশ্চেন সি, নেম ফর আদার অটো ইমিউন ডিজিজ। এটা একটা সহজ প্রশ্ন। অনেক অটো ইমিউন ডিজিজ রয়েছে। অটো ইমিউন ডিজিজের বিশাল লিস্ট থেকে আপনারা যে কোনো পছন্দের যে কোনো 4টি অটো ইমিউন ডিজিজ আপনারা বলে দিতে পারেন। আপনারা বলতে পারেন অনেক রকমের অটো ইমিউন ডিজিজ রয়েছে, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, ইমিউন থ্রোম্বোসাইটোপেনিয়া বা আইটিপি, তারপরে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, হাশিমোটোস থাইরয়েডাইটিস, অটো ইমিউন হেপাটাইটিস, এরকম পার্নিশিয়াস অ্যানিমিয়া। তো অনেক রকমের অটো ইমিউন ডিজিজ আছে, এগুলো থেকে যে কোনো 4টি আপনারা বলে দিবেন। নেক্সট কোয়েশ্চেন। A 35-year-old female presents with polyarthralgia, oral ulcer, and hair loss. ওকে, এখানে কিন্তু 35 মানে একই সিনারিওর মতোই প্রায়, পলিআর্থ্রালজিয়া, ওরাল আলসার, হেয়ার লস। এসএলইতে কিন্তু হেয়ার লসও হয়। এসিআর ক্রাইটেরিয়াতে হেয়ার লসের কথা বলা হয়নি, কিন্তু সিলিক ক্রাইটেরিয়াতে আমরা বলেছিলাম আরেকটি ক্রাইটেরিয়া আছে সিলিক। সেই সিলিক ক্রাইটেরিয়াতে কিন্তু হেয়ার লসের কথা বলা আছে, এবং ক্লিনিক্যাল ফিচার্সেও হেয়ার লস একটা গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ফিচার অ্যাকচুয়ালি। তো এখানে কিন্তু কোশ্চেন এতে কি বলা আছে, মেনশন ফার্দার ক্লিনিক্যাল ইনফরমেশন উইথ হুইচ উইল সাজেস্ট আন্ডারলাইং ইটিওলজি। মানে আর কি কি ক্লিনিক্যাল ইনফরমেশন আছে যেগুলো এসএলই কে সাজেস্ট করবে। ওকে, এখন এখানে অনেক রকমের মানে ক্লিনিক্যাল ইনফরমেশন আমরা জানি যে এসএলই আরো কি কি হতে পারে। যেমন আমরা বলতে পারি দেয়ার আর মেনি ক্লিনিক্যাল ইনফরমেশন হুইচ মে হেল্প আস, লাইক মেলার র্যাশ, তারপরে ডিসকয়েড র্যাশ। আপনারা যে ক্রাইটেরিয়া গুলো এসিআর ক্রাইটেরিয়া মনে আছে যেগুলো, সেই ক্রাইটেরিয়া গুলো চিন্তা করবেন আর বলতে থাকবেন। যেমন মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ, ফটোসেন্সিটিভিটি, সেরোসাইটিস, প্লুরাল ইফিউশন, অ্যাসাইটিস, পেরিকার্ডিয়াল ইফিউশন, তারপরে রেনাল ইনভলভমেন্ট যেমন হাইপারটেনশন, ইডিমা, এগুলো যদি থাকে আমরা চিন্তা করতে পারি রেনাল ইনভলভমেন্ট হতে পারে। তারপরে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট হতে পারে, যেমন সিজার, সাইকোসিস, এনিমিয়া। এগুলো হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ইনফরমেশন যেগুলো আমাদেরকে এসএলই ডায়াগনোসিসে হেল্প করবে বা এসএলই ডায়াগনোসিস করতে আমরা চিন্তা করতে পারবো। তাহলে এগুলো এসিআর ক্রাইটেরিয়া ধরে ধরে আপনারা বলবেন। কোশ্চেন বি, সাজেস্ট ইনভেস্টিগেশন ফর হার উইথ ইন্টারপ্রিটেশন। ওকে, এসএলই ইনভেস্টিগেশন গুলো কিন্তু আমরা একটু আগে বলে ফেলেছি, আবার বলছি যে ইউরিনারি করতে পারি আমরা, ফুল ব্লাড কাউন্ট করতে পারি, সিরাম ক্রিয়েটিনিন করব, অটো অ্যান্টিবডি, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এএনএ, অ্যান্টি ডিএনএ, অ্যান্টি স্মিথ অ্যান্টিবডি। আমরা কমপ্লিমেন্ট লেভেল দেখতে পারি, C3 C4, কমপ্লিমেন্ট 3 কমপ্লিমেন্ট 4 লেভেল দেখতে পারি। আমরা আরো অনেক ধরনের ইনভেস্টিগেশন করতে পারি। ওকে, next question. A 26-year-old lady presented with complaints of arthritis for 3 months. She also complains photosensitivity rash over her cheek and mouth ulceration. There is also evidence of pleural effusion and generalized swelling.
হোয়াট ইজ দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এই কোশ্চেনটি হয়তো আমরা সিমিলার কোশ্চেন কিন্তু একটু আগে আনসার করে ফেলেছি। ডায়াগনোসিস এসএলই, হাউ মেনি ডায়াগনস্টিক ফিচার্স আর প্রেজেন্ট ইন দিস কেস? কোশ্চেন ধরে ধরে আমরা দেখে ফেলেছি যে 5 ক্লিনিক্যাল ফিচার্স আর প্রেজেন্ট বা 5 ক্রাইটেরিয়া অফ এসিআর আর প্রেজেন্ট। নেম 5 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন উইথ দেয়ার রেশনালি। এটা আমরা ডিসকাশন করে ফেলেছি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। Okay, a 38-year-old male presented with low back pain for 1 month, which is worse in morning and improves on exercise, associated with red eye. What is the most likely diagnosis? With 3 differentials. তাহলে আমাদের এখানে কি মেসেজ ফ্রম দি কোশ্চেন কি আছে? এজ হচ্ছে পেশেন্টের 30 ইয়ার, জেন্ডার হচ্ছে মেল, পেশেন্টের লো ব্যাক পেইন আছে 1 মান্থ, যেটা মর্নিং এ বেশি হয়। তার মানে ইনফ্লামেটরি লো ব্যাক পেইন, ইমপ্রুভস অন এক্সারসাইজ মানে ইনফ্লামেটরি লো ব্যাক পেইন। আর পেশেন্টের রেড আই মানে আইদার কনজাংটিভাইটিস অথবা ইউভাইটিস আছে। সো হোয়াট ইজ দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এখন এরকম ক্ষেত্রে যেহেতু আমাদের মানে ইনফ্লামেটরি লো ব্যাক পেইন আছে, তার মানে আমাদের কি ধরনের ডিজিজে ইনফ্লামেটরি লো ব্যাক পেইন হয়? স্পন্ডাইলোআর্থ্রাইটিস, এসপিএ। যেহেতু ব্যাক পেইন আছে, আপনারা বলতে পারেন এটা স্পন্ডাইলোআর্থ্রাইটিস বললেও আনসার উইল বি টেকেন। আর যদি আরেকটু ভালোভাবে বলতে চান তাহলে যদি বলেন এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস বা এক্সিয়াল এসপিএ, তাহলেও আনসার উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো আপনারা এসপিএ বা স্পন্ডাইলোআর্থ্রাইটিস অথবা এক্সিয়াল এসপিএ বা এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস এটা বললে আরেকটু ভালো আনসার হবে। ওকে, কোশ্চেন বি, write down early physical signs in favor of your diagnosis. Early physical signs in favor of your diagnosis. এখন আর্লি সাইন বলতে কি বোঝানো হয়েছে? যে আসলে আমরা যদি স্পন্ডাইলোআর্থ্রাইটিস বলি বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যদি চিন্তা করি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস অর্থাৎ রেডিওলজিক্যাল ইনভলভমেন্ট ইন দিস স্যাক্রোইলিয়েট জয়েন্ট, এটা হতে সাধারণত 8 থেকে 10 বছর সময় প্রয়োজন হয়। সো আর্লি ফিজিক্যাল সাইন কিন্তু আমাদের পেশেন্টের কিন্তু অনেক আর্লি স্টেজেই কিছু কিছু ক্লিনিক্যাল ফিচার থাকবে। সেই আর্লি ক্লিনিক্যাল সাইন গুলো কি কি হতে পারে? একটা হতে পারে রিডিউসড মুভমেন্ট অফ লাম্বার স্পাইন, লাম্বার স্পাইনের ফরওয়ার্ড বেন্ডিং, তারপরে ল্যাটারাল বেন্ডিং। এই ফরওয়ার্ড বেন্ডিং বা ফরওয়ার্ড ফ্লেকশন এবং ল্যাটারাল বেন্ডিং এটার একটা রেঞ্জ আছে। নর্মাল রেঞ্জ আমরা অনেক দূর মুভ করতে পারি ফরওয়ার্ড বেন্ডিং, ল্যাটারাল বেন্ডিং। তো এই ফরওয়ার্ড ফ্লেকশন এবং ল্যাটারাল বেন্ডিং এগুলো কমে যাবে। তো সেটা আমরা বুঝতে পারি একটা টেস্ট করে, যেমন শোবার্স টেস্ট বা মডিফাইড শোবার্স টেস্ট। এটা আমরা একদিন ডিসকাশন কিন্তু করেছিলাম। তো সেই শোবার্স টেস্ট করে আমরা দেখতে পারি যে পেশেন্টের পজিটিভ শোবার্স টেস্ট বা পজিটিভ মডিফাইড শোবার্স টেস্ট। পেশেন্টের যেহেতু কস্টোকন্ডাল জাংশন ইনভলভমেন্ট হয়, সেজন্য নর্মাল যে চেস্ট এক্সপেন্সিবিলিটি থাকে যেটা 5 সেন্টিমিটারের বেশি, এক্ষেত্রে আমরা চেস্ট এক্সপেন্সিবিলিটি করে দেখতে পারি চেস্ট এক্সপেন্সিবিলিটি মেবি লেস দ্যান 5 সেন্টিমিটার। আমরা যদি টেপ দিয়ে মাপি জাস্ট অ্যাট দি লেভেল অফ নিপল, তাহলে আমরা কিন্তু চেস্ট মুভ মানে চেস্ট এক্সপেন্সিবিলিটি যেটা আমরা পাবো, আমরা মানে এক্সপিরেশনে যেরকম পাবো আর ফুল ইন্সপিরেশনে যেরকম পাবো, সেটা কিন্তু 5 সেন্টিমিটারের একটা ডিফারেন্স নর্মালি আমরা পাই। মানে যখন নর্মালি যেরকম এক্সপিরেশনে যেরকম থাকে, ফুল ইন্সপিরেশন নিলে কিন্তু 5 সেন্টিমিটারের বেশি চেস্ট এক্সপেন্সিবিলিটি থাকবে। তো এখানে যদি 5 সেন্টিমিটারের নিচে হয় বা 3 সেন্টিমিটার বা তার কম হয়, তাহলে কিন্তু আমরা চেস্ট এক্সপেন্সিবিলিটি রিডিউস বলতে পারবো। তাহলে আর্লি ক্লিনিক্যাল সাইনের মধ্যে একটা বলছি যে মুভমেন্ট অফ লাম্বার স্পাইন রিডিউস আর হলো চেস্ট এক্সপেন্সিবিলিটি মেবি রিডিউস। এছাড়া স্পন্ডাইলোআর্থ্রাইটিসের আরো কিছু ক্লিনিক্যাল সাইন্স রয়েছে, যেমন এনসিসাইটিস, ড্যাকটাইলিটিস, সোরিয়াসিস, এগুলো আমরা পেতে পারি। ওকে, কোশ্চেন সি,
মেনশন দি এক্স-রে ফাইন্ডিংস অফ অ্যাবাভ কন্ডিশন, মানে রেডিওলজিক্যাল ফাইন্ডিং ইন কেস অফ এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিস। এখন যেহেতু দিস পেশেন্টের এই পেশেন্টের ডিউরেশন অফ সিমটমস মাত্র 1 মাস, এখানে কিন্তু রেডিওলজিক্যাল ফাইন্ডিং, অ্যাডভান্সড রেডিওলজিক্যাল ফাইন্ডিং আমরা পাবো না। মানে সেটা 8 থেকে 10 বছরের না হলে কিন্তু আমরা রেডিওগ্রাফিক স্যাক্রোইলাইটিস আমরা পাবো না, বা যেটাকে বলা হয় এনথেসোফাইট ফর্মেশন, বেম্বু স্পাইন, এগুলো কিন্তু অনেক দিন না হলে 8 থেকে 10 বছর না হলে পাওয়া যায় না। কিন্তু আর্লি কিছু সাইন পাওয়া যেতে পারে রেডিওলজিক্যালি, সেটাই হয়তো বা এই কোশ্চেনে জানতে চেয়েছে। তো আর্লি ফাইন্ডিং এর মধ্যে লস অফ লাম্বার লর্ডোসিস, পেশেন্টের লাম্বার, আমরা স্পাইনে যখন এক্সরে করি লাম্বার স্পাইনে, তখন কিন্তু লাম্বার কিছুটা লর্ডোসিস থাকে নর্মালি, কিন্তু এখানে স্ট্রেইটেনিং হয়ে যাবে, মানে স্ট্রেইটেনিং অফ দি লাম্বার ভার্টিব্রা হবে, যেটাকে বলা হয় লস অফ লাম্বার লর্ডোসিস। এছাড়া আর্লি সাইনগুলোর মধ্যে যেহেতু এনসিসিস থাকে, অ্যান্টেরিয়র লিগামেন্ট, পোস্টেরিয়র লিগামেন্ট, তো এই যে কর্নার গুলো থাকে ভার্টিব্রার অ্যান্টেরিয়র পোর্শন দিয়ে যে অ্যান্টেরিয়র লিগামেন্ট থাকে, সেখানে যেখানে অ্যাটাচমেন্ট হয় ভার্টিব্রাল কর্নার গুলোতে, সেই কর্নার গুলোতে এনসিসাইটিসের কারণে কর্নার ইনফ্লামেশন হয় এবং কর্নার ড্যামেজ হতে পারে, মানে ইরোশন ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে ভার্টিব্রা যেরকম নর্মালি থাকে সেটা না হয়ে স্কোয়ারিং হয়ে যেতে পারে। তাহলে স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রা অথবা কর্নার ইরোশন, যেটাকে বলা হয় রোমানাস সাইন, এই রোমানাস সাইন থাকতে পারে। আর আগে বলেছি লস অফ লাম্বার লর্ডোসিস পাওয়া যেতে পারে, স্কোয়ারিং অফ দি ভার্টিব্রা পাওয়া যেতে পারে। আর অ্যাডভান্স স্টেজে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে রেডিওগ্রাফিক স্যাক্রোইলাইটিস এবং বেম্বু স্পাইন। এছাড়া যদি এমআরআই আমরা করি আর্লি স্টেজে, তখন কিন্তু আমরা এমআরআইতে স্যাক্রোইলাইটিস পেতে পারি, বোন ম্যারো ইডিমা বলা হয় অথবা বলা হয় সাইনোভাইটিস। তো এমআরআই অফ দি স্যাক্রোইলাইটিস, যদি স্যাক্রোইলিয়ার জয়েন্ট যদি আমরা করি শর্ট টাউ ইনভার্সন রিকভারি সিকোয়েন্স, তাহলে আমরা বোন ম্যারো ইডিমা অথবা সাইনোভাইটিস পেতে পারি। এগুলো হচ্ছে আর্লি রেডিওগ্রাফিক ফাইন্ডিং। যদিও এখানে বলা আছে এক্সরে ফাইন্ডিং, তাহলে এক্সরে ফাইন্ডিং এর মধ্যে বলবেন যে লস অফ লাম্বার, মানে স্ট্রেটিং অফ দ্য লাম্বার ভার্টিব্রা বা লস অফ লাম্বার লর্ডোসিস, কর্নার ইরোশন বা রোমানাস সাইন, আর যেটা যদি বলতে পারেন যে স্কোয়ারিং অফ দি ভার্টিব্রা, এগুলো বলতে পারেন আর্লি স্টেজ। আর পরবর্তীতে রেডিওগ্রাফিক স্যাক্রোইলাইটিস, বেম্বু স্পাইন বা এনথেসোফাইট, ওকে, সিন্ডেসমোফাইট আর কি যেটাকে বলা হয়। তো এগুলো হচ্ছে এক্সরে ফাইন্ডিং। নাম্বার ডি কোশ্চেন, আউটলাইন দি ট্রিটমেন্ট অপশন। তো একটা এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট অপশন কিভাবে বলবেন? আমরা স্পন্ডাইলোআর্থ্রাইটিসের লেকচারে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনারা ওভাবেই শুরু করবেন যে নন ফার্মাকোলজিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, নাম্বার 2 হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এই দুই ভাগে ভাগ করে আলোচনা করবেন। নন ফার্মাকোলজিক্যাল বা অ্যান্ড প্রিভেন্টিভ থেরাপির মধ্যে কি কি আছে? এখানে আছে যে পেশেন্টের ডিজিজ এডুকেশন প্রয়োজন হবে, এক্সারসাইজ করতে হবে রেগুলার, ফিজিক্যাল কিছু থেরাপি রয়েছে, রিহ্যাবিলিটেশন থেরাপি আছে, পেশেন্ট সেলফ হেল্প গ্রুপ রয়েছে, পেশেন্ট গ্রুপ অ্যান্ড সাপোর্টিং গ্রুপ আছে, সেগুলো করতে হবে। আর হচ্ছে ভ্যাকসিনেশন করতে হবে, যেগুলো আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ইমিউনোসাপ্রেস কন্ডিশনে যে সমস্ত ভ্যাকসিনেশন দিয়ে যেতে হয়, ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন অ্যান্ড আদার, সেই ভ্যাকসিনেশন করে ফেলতে হবে। এছাড়া ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট গুলো কি আছে? ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে এক্সিয়াল স্পন্ডাইলোআর্থ্রাইটিসের ক্ষেত্রে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, সেগুলো দিতে হবে। যদি এতে রেসপন্স ভালো থাকে তাহলে এটা আমরা কন্টিনিউ করব। আর যদি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা এনএসএডি তে রেসপন্স ভালো না হয়, তাহলে আমাদেরকে বায়োলজিক্স ড্রাগ চয়েস করতে হয়, এনটিটিএন-এর ড্রাগস গুলো, যেমন ইনফ্লিক্সিম্যাব, এটানাসেট, অ্যাডালিমোমাব, এরকম আরো কিছু আছে। এছাড়া অ্যান্টি ইন্টারলিউকিন 17 যেমন সেকুকিনুমাব, অ্যান্টি ইন্টারলিউকিন 12, 23, ইউস্টেকিনুমাব, এগুলো ব্যবহার করা যেতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন।
A 50-year-old man presented with recurrent episodes of low back pain and stiffness. Physical examination revealed restriction of movement of lumbar spine. What is your probable diagnosis? Question A. তাহলে এখানে আমাদের কি মেসেজ ফ্রম দি কোশ্চেন কি আছে? এজ অফ দি পেশেন্ট ইজ 50 ইয়ার। প্রেজেন্টেশনটা কি পেশেন্টের? রিকারেন্ট এপিসোডস অফ লো ব্যাক পেইন অ্যান্ড স্টিফনেস। স্টিফনেস এখানে যদি সিগনিফিক্যান্ট স্টিফনেস হয় তাহলে কিন্তু পেশেন্টের ইনফ্লামেটরি ব্যাক পেইন ধরে নিতে হবে। আর স্টিফনেস যদি সিগনিফিক্যান্ট না হয় তাহলে আমাদেরকে আসলে মেকানিক্যাল ব্যাক পেইন ধরে নেওয়া ভালো, ধরে নিতে হবে। সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে লাম্বার স্পন্ডাইলোসিস, মানে অস্টিওআর্থ্রাইটিস অফ দি লাম্বার স্পাইন। কিন্তু এখানে যেহেতু লো ব্যাক পেইন এবং স্টিফনেস কথাটা আপনাকে উল্লেখ করে দেওয়া হয়েছে, তার মানে এই স্টিফনেস সিগনিফিক্যান্ট ধরে নিয়েই আপনাকে আগাতে হবে, না হলে এখানে এভাবে উল্লেখ করতো না। ফিজিক্যাল এক্সামিনেশন করে কিন্তু রিভিলড রেস্ট্রিকশন অফ দি মুভমেন্ট অফ লাম্বার স্পাইন বলা আছে। তার মানে যদিও এজটা আসলে 50 ইয়ার, স্পন্ডাইলোআর্থ্রাইটিসের এজ অফ অনসেট অ্যাকচুয়ালি 40 কম, কিন্তু এক্ষেত্রে ইনফ্লামেটরি ব্যাক পেইন এবং লাম্বার স্পাইনের মুভমেন্ট রিডিউস, এটা ধরে যদি বলতে হয় তাহলে আমাদের বলতে হবে আওয়ার প্রবাবল ডায়াগনোসিস ইজ স্পন্ডাইলোআর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। কোশ্চেন বি, রাইট 3 ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস। তাহলে একটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ডায়াগনোসিস করার জন্য আমাদের যদি 3টা কনফার্ম করার জন্য আমরা ইনভেস্টিগেশন করি তাহলে কি কি করতে পারি? আমরা করতে পারি একটা এক্স-রে লাম্বোস্যাক্রাল স্পাইন বা এক্স-রে পেলভিস এপি ভিউ বা এক্স-রে, মানে একটা এক্স-রে। প্রথমে ফার্স্ট কোশ্চেন আনসার হবে আমাদের এক্স-রে অফ হোয়াট? এক্স-রে লাম্বোস্যাক্রাল স্পাইন এন্ড পেলভিস আমরা একবারে বলে দিতে পারি। এখানে কি পজিটিভ ফাইন্ডিং পেতে পারি? এখানে আমরা পেতে পারি স্যাক্রোয়াইলিটিস পেতে পারি, সিন্ডেসমোফাইট পেতে পারি, লস অফ লাম্বার কার্ভেচার বা স্ট্রেটেনিং অফ দ্য লাম্বার ভার্টিব্রি এগুলো পেতে পারি, এগুলো আমরা পেতে পারি এক্স-রে। নাম্বার 2 হচ্ছে আমরা ফার্দার কনফার্মেশনের জন্য স্পন্ডাইলোআর্থ্রাইটিস আমরা একটা জেনেটিক টেস্টিং বলেছিলাম, HLA-B27। আমরা যেহেতু অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টদের 90% পেশেন্টদেরই HLA-B27 পজিটিভ থাকে, তাহলে আমরা HLA-B27 করতে পারি এবং এটা পজিটিভ পেতে পারি। এছাড়া আর কি কি ইনভেস্টিগেশন করতে পারি? 3টা বলা আছে, তো আমরা কনফার্ম করার জন্য আমরা ইএসআর সিআরপি করতে পারি। ইএসআর বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন এগুলো হাই থাকতে পারে। তো 3টি ইনভেস্টিগেশন বললে এগুলোই বলা উচিত, কিন্তু আসলে ম্যানেজমেন্ট করার জন্য পেশেন্টের ফুল ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এগুলো করতে হয়। তো 3টা ইনভেস্টিগেশন বললে আপনারা বলবেন যে এক্স-রে লাম্বোস্যাক্রাল স্পাইন বোথ ভিউ, এক্স-রে পেলভিস করতে পারেন, সাথে HLA-B27 and ESR C-reactive protein for confirmation of the diagnosis. Okay, question C. Write down the treatment of this case. আমরা একটু আগে axial spondyloarthritis এর ট্রিটমেন্ট ডিসকাশন করেছি, ওভাবে আপনারা এক্ষেত্রেও সিমিলার আনসার করতে পারেন। Okay, next question. A 60-year-old lady presented with swelling and tenderness of left knee joint. Examination revealed restriction of movements and effusion of the joint. What is your clinical diagnosis? So, look the scenario. আমাদের clinical প্রেজেন্টেশন হচ্ছে সোয়েলিং এন্ড টেন্ডারনেস অফ লেফট নি জয়েন্ট, মানে একটা নি জয়েন্টের কথা বলা আছে, শুধু লেফট নি জয়েন্টে পেইন এবং সোয়েলিং। এক্সামিনেশন এ রেস্ট্রিকশন অফ দি মুভমেন্ট এন্ড জয়েন্ট সোয়েলিং বা প্যাটেলার ট্যাপ হয়তো বা প্রেজেন্ট। সো হোয়াট ইজ দি ক্লিনিক্যাল ডায়াগনোসিস? এরকম 60-year-old লেডি, তাহলে একটা জয়েন্টের আর্থ্রাইটিস এবং ওয়েট বিয়ারিং একটা জয়েন্ট, নি জয়েন্ট,
So our clinical diagnosis is osteoarthritis of left knee joint. Okay, question B. What investigation would you suggest for the patient? আর কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে? তাহলে পেশেন্টের ডায়াগনোসিসের জন্য যে ইনভেস্টিগেশন করা যেতে পারে একটা হচ্ছে আমরা পেশেন্টের এক্স-রে অফ দি লেফট নি জয়েন্ট আমরা করতে পারি। এক্স-রেতে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি রিডাকশন অফ দি জয়েন্ট স্পেস, মানে কার্টিলেজ যেহেতু রিডিউসড হয়ে যায় তাহলে রিডাকশন অফ দি জয়েন্ট স্পেস এবং জয়েন্ট মার্জিনে অস্টিওফাইট আমরা পেতে পারি। তো এক্স-রেতে সাধারণত এরকমই আমরা পাবো, একটা হচ্ছে জয়েন্ট স্পেস রিডাকশন, অস্টিওফাইট। এছাড়া আরো কিছু ফাইন্ডিং আসতে পাওয়া যেতে পারে, যেমন সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, বোন সিস্ট, এগুলো আমরা পেতে পারি এক্স-রেতে। এছাড়া আমরা কনফার্ম করার জন্য আরো কি টেস্ট করতে পারি? আলট্রাসোনোগ্রাম অফ দি নি জয়েন্ট। আলট্রাসোনোগ্রাম অফ দি নি জয়েন্টে আমরা কি কি দেখতে পারি? এখানে জয়েন্ট ইফিউশন থাকতে পারে, সাইনোভিয়াল হাইপারট্রফি থাকতে পারে, অস্টিওফাইট পেতে পারি এবং মানে কার্টিলেজের থিকনেস আমরা রিডিউস পেতে পারি আলট্রাসোনোগ্রাম। এছাড়া আর কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে? আমরা ম্যানেজমেন্টের জন্য লিভার ফাংশন টেস্ট বা এসজিপিটি, রেনাল ফাংশন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন এবং একটা ফুল ব্লাড কাউন্ট আমরা করতে পারি। তাহলে দিস ইনভেস্টিগেশনস আর সাফিসিয়েন্ট ফর ডায়াগনোসিস অ্যান্ড ফর কনফার্মেশন অফ দি ডিজিজ অ্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, কোশ্চেন 3. Give the management of the patient in favor of your diagnosis, মানে ম্যানেজমেন্ট অফ অস্টিওআর্থ্রাইটিস কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব? তাহলে এখানেও অস্টিওআর্থ্রাইটিসেরও কিছু ম্যানেজমেন্ট রয়েছে, নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট এবং ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের হলো লাইফস্টাইল মডিফিকেশন। সেটা কিরকম? যেহেতু নি জয়েন্ট ওয়েট বিয়ারিং জয়েন্ট এবং শরীরের সমস্ত ওজন কিন্তু এই নি জয়েন্টকে বিয়ার করতে হয়, তাহলে আমাদের যারা ওবেস পেশেন্ট তাদেরকে ওয়েট রিডিউস করতে হবে। তার জন্য দরকার হলে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে হবে। একজন নিউট্রিশনিস্টের পরামর্শ করে ডায়েটারি মডিফিকেশন করে ওয়েট কমাতে হবে, আইডিয়াল বডি ওয়েটে ফিরে আসতে হবে। তারপরে যেটা করা যেতে পারে, কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যেগুলো যে সমস্ত অ্যাক্টিভিটিস করলে এই নি জয়েন্টের ফুল ফ্লেকশন হয় এবং টুইস্টিং মুভমেন্ট অফ দি নি জয়েন্ট হয়, সেগুলো অ্যাভয়েড করতে হবে। ফুল ফ্লেকশন হয় কিরকম? যেমন হাঁটু মুড়ে বা হাঁটু গেড়ে যদি নিচে বসা হয়, যে সমস্ত কাজকর্মে হাঁটু মুড়ে বসা হয় একদম সেই কাজকর্মগুলো, এবং টুইস্টিং মুভমেন্ট যেমন যেমন আসন করে বসা, তো এই ধরনের মুভমেন্ট গুলো কমিয়ে দিতে হবে। সেগুলো সেই কাজগুলো করতে হবে। কিভাবে করতে হবে? টুলের উপরে বসে করতে হবে বা চেয়ারের উপরে বসে করতে হবে, যাতে হাঁটু ফুল মানে নি জয়েন্টের ফুল বেন্ডিং না হয়, ফুল ফ্লেকশন না হয় এবং হাঁটুতে যাতে টুইস্টিং মুভমেন্ট না হয়, হাঁটুতে যাতে মোচড় না পড়ে, সেই কাজগুলো করতে হবে। এগুলো এখন অনেক, সেগুলো বিস্তারিত আলোচনা করার আমাদের সুযোগ নেই। ওকে, এছাড়া আমাদের আরো কিছু অ্যাসিস্টেড ডিভাইস আমরা ব্যবহার করতে পারি, যেমন এই পেশেন্টের লেফট নি জয়েন্ট এফেক্টেড, তো ডান হাতে পেশেন্ট একটা স্টিক বা লাঠি ব্যবহার করতে পারে। তো এছাড়া আরো কিছু অ্যাসিস্টেড ডিভাইস আছে, কিছু ফিজিক্যাল থেরাপি আছে, হিট কোল্ড অ্যাপ্লিকেশন, সেগুলো টেন্স, এগুলো করা যেতে পারে। এক্ষেত্রে ভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন নেই, কারণ এটা একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস না। আর কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মূলত কি আছে? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ অ্যান্ড অ্যানালজেসিক, যে কোনো ধরনের এনএসিডি, ন্যাপ্রোক্সেন, ডাইক্লোফেনাক, ইটুরিকোক্সিক, ইন্ডোমিথাসিন ইউজ করা যেতে পারে। অ্যানালজেসিকের মধ্যে প্যারাসিটামল, ট্রামাডল, এগুলো ব্যবহার করা যেতে পারে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আছে, এ 30-year-old lady presented with fever, arthralgia, painful and palpable dusky blue nodules over the skin. তাহলে আমাদের এই কি মেসেজ ফ্রম দি কোশ্চেন কি কি আছে? যে এজ অফ দি পেশেন্ট 30 ইয়ার, লেডি, প্রেজেন্টেশন হচ্ছে ফিভার, আর্থ্রালজিয়া, পেইনফুল, পালপাবল ডাস্কি ব্লু নোডিউলস ওভার স্কিন।
So what is the name of the condition? এখানে এই নডিউলগুলো মানে আসলে এভাবে সিনারিওটা আসলে ভালো হয়নি, যেমন একেবারে স্পেসিফিক ডায়াগনোসিসে পৌঁছানো খুব ডিফিকাল্ট। তবে যদি বলা হতো যে পেইনফুল অ্যান্ড পালপেবল ডাস্কি ব্লু অথবা রেড নোডিউলস ওভার দি স্কিন অফ টিবিয়া, তাহলে এখানে দি স্পেসিফিক কন্ডিশন উইল বি ইরেইথেমা নোডোসাম। সো হোয়াট ইজ দি নেম অফ দি কন্ডিশন? আপনাদেরকে বলতে হবে দিস ইজ এ দি নেম অফ দি কন্ডিশন ইজ ইরেইথেমা নোডোসাম। যদিও রেয়ারলি আরো কিছু কন্ডিশন আছে যেগুলোতে ইরেইথেমা নোডোসাম ছাড়াও বেশ আরো কিছু কন্ডিশন আছে যেগুলোতে এরকম ক্লিনিক্যাল ফিচার থাকতে পারে, কিন্তু আপনাদের সেগুলো খুবই আনকমন। এবং ক্লাস মানে পরীক্ষা যেহেতু মেডিসিনের স্যারেরা নেবেন, আপনারা আপনাদের আনসার শুড বি ইরেইথেমা নোডোসাম। সো আনসার ইজ ইরেইথেমা নোডোসাম। ইরেইথেমা নোডোসাম। কোশ্চেন বি, হোয়াট হিস্ট্রি উইল ইউ টেক টু রিচ দি ইটিওলজি? মানে কি কি হিস্ট্রি আপনি নেবেন পেশেন্টের কাছ থেকে। তো এই হিস্ট্রি নেওয়ার আগে আপনাদেরকে ইরেইথেমা নোডোসামের ইটিওলজি গুলো জানতে হবে, মানে কজ গুলো জানতে হবে। আমি কমন কজ গুলো যদি জানেন তাহলে কিন্তু ওইভাবে আপনারা হিস্ট্রি নিতে পারবেন। তো কমন কজ কি কি আছে আসলে ইরেইথেমা নোডোসামের কি কি কজ আছে? ইরেইথেমা নোডোসামের কজগুলোর মধ্যে আছে ইনফেকশন। ইনফেকশনের মধ্যে বেশ কিছু অর্গানিজম আছে, যেমন ইয়ারসিনিয়া, স্যালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার। কিছু ফাঙ্গাল ইনফেকশন আছে, যেমন কোকটিডিওইডোমাইকোসিস। এছাড়া মাইকোপ্লাজমা আছে, মাইকোপ্লাজমা নিউমোনিয়া। এগুলো দিয়েও কিন্তু ইরেইথেমা নোডোসাম হতে পারে, তার মানে ইনফেকশন। তারপরে সেকেন্ড কজ গুলো হতে পারে কি, যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি, সেগুলো হতে পারে। কিছু ড্রাগ রয়েছে, ড্রাগের মধ্যে কি কি আছে, যেমন ডায়াবেটিসে সালফোনাইলুরিয়া ইউজ করা হয়। তারপরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেহেতু পেশেন্ট ফিমেল 30 ইয়ার, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেলে হতে পারে। আগের দিনে রিমাটয়েড আর্থ্রাইটিসে একটা গোল্ড ইউজ করা হতো, গোল্ড। সেই গোল্ডে ইরেইথেমা নোডোসাম খুব কমন ছিল, গোল্ড হতে পারে। তারপরে এই লিম্ফোমাতে এই হতে পারে। সার্কয়েডোসিস নামে একটা ডিজিজ আছে, বেসেস ডিজিজ আছে, এমনকি প্রেগনেন্সিতেও হতে পারে। তো এগুলো হচ্ছে কমন কজেস অফ ইরেইথেমা নোডোসাম। নাও তাহলে কি কি হিস্ট্রি নিতে হবে? যেহেতু ইনফেকশন আমরা বলেছি, তাহলে আমাদের হিস্ট্রি নিতে হবে। এবং ইনফেকশন গুলোর মধ্যে দেখুন যে আপনারা ছিল স্যালমোনেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, তারপর ইয়ারসিনিয়া। এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাউল ইনফেক্ট করে। মানে আমরা একটা লুজ স্টুল অথবা ব্লাডি ডায়রিয়ার হিস্ট্রি আমরা আছে কিনা দেখবো। লুজ স্টুল, এক নম্বরে আমরা বলতে পারি পেশেন্টের লুজ স্টুল আছে কিনা, বা লুজ স্টুল হয়েছিল কিনা, বা ফিভার ছিল কিনা। ফিভার, কাপ, মাইক্রোপ্লাজমাতে ফিভার হতে পারে, কাপ থাকতে পারে মানে কাশি থাকতে পারে, এবং ব্লাডি ডায়রিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার হলে ব্লাডি ডায়রিয়া, এই হিস্ট্রি নিতে হবে। এছাড়া ড্রাগের কোনো হিস্ট্রি আছে কিনা, ড্রাগ বলতে যেহেতু 30 ইয়ার ওল্ড লেডি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান কিনা, বা ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস সাথে সালফোনাইলুরিয়া জাতীয় কোনো ড্রাগ খাচ্ছেন কিনা, এগুলো হিস্ট্রি নিতে হবে। যেহেতু পেশেন্টের স্পন্ডাইলো আর্থ্রাইটিসের একটা কথা আছে, সুতরাং ইনফ্লামেটরি লো ব্যাক পেইন আছে কিনা, আইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অ্যাবডোমিনাল পেইন, রিকারেন্ট লুজ স্টুল, রিকারেন্ট ব্লাডি ডায়রিয়া, এগুলো হয় কিনা এই হিস্ট্রি নিতে হবে। পেশেন্টের নোডিউলার সোয়েলিং অফ দি নেক বা ইনগুইনাল রিজিয়ন মানে লিম্ফোমা আছে কিনা, এই ধরনের হিস্ট্রি নিতে হবে। আমরা বলেছিলাম সার্কয়েডোসিসে পেশেন্টের ফিভার থাকতে পারে, কাফ থাকতে পারে, এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে। তো এই হিস্ট্রি গুলো একটু নিতে হবে। পেশেন্টের মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে, পেশেন্ট প্রেগনেন্ট কিনা। তো এইভাবে আমরা ডায়াগনোসিস, এই হিস্ট্রি গুলো নিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। কোশ্চেন সি, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দি কেস? তাহলে কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে? আমরা একটা ফুল ব্লাড কাউন্ট করতে পারি, লিভার ফাংশন টেস্ট এএলটি, কিডনি ফাংশন টেস্ট সিরাম ক্রিয়েটিনিন করতে পারি, স্পন্ডাইলো আর্থ্রাইটিস আছে কিনা সেটার জন্য HLA-B27 দেখতে পারি। আমরা ইরেইথেমা নোডোসাম কনফার্ম করার জন্য আমরা বায়োপসি করতে পারি।
বায়োপসি অফ দি নোডিউল। ঠিক আছে, এরকম এগুলো যথেষ্ট ইনভেস্টিগেশন। নেক্সট কোশ্চেন, a 35-year-old man presented with painful swelling of right knee. How will you approach to diagnose him? এখানে সিনারিওটা দেওয়া আছে, মানে এজ অফ দি পেশেন্ট 35, জেন্ডার হচ্ছে মেল, আর প্রেজেন্টেশন হচ্ছে পেইনফুল সোয়েলিং অফ রাইট নি, মানে হচ্ছে মনো আর্থ্রাইটিস, ডিউরেশন উল্লেখ করা হয়নি। আসলে দুর্বল সিনারিওটা অতটা ভালো না। তো যা হোক, যদি মানে আমরা যেটা বুঝলাম সেটা হলো একটা 35-year-old ম্যান মনো আর্থ্রাইটিস অর্থাৎ পেইনফুল সোয়েলিং অফ রাইট নি, এটা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। তো হাউ উইল ইউ অ্যাপ্রোচ টু ডায়াগনোস, মানে অ্যাপ্রোচ বললে কিভাবে ডায়াগনোসিস যদি বলা হয় তাহলে আপনাদেরকে আনসার করতে হবে যে হিস্ট্রি টেকিং, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন। প্রথমে আমাদের কিছু হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে এবং কিছু ইনভেস্টিগেশন। তাহলে অ্যাপ্রোচের মধ্যে এই 3টা পয়েন্টে ডিসকাশন করতে হবে। হিস্ট্রি টেকিং, প্রথমে হিস্ট্রি টেকিং, কি কি হিস্ট্রি নেওয়া যেতে পারে। এখন যেহেতু পেশেন্টের এজ কম এবং ডিউরেশন উল্লেখ করা না, তো সোয়েলিং তো অনেক সময় মেকানিক্যাল আর্থ্রাইটিস, ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বা মেকানিক্যাল কারণেও হতে পারে, বা ইনফ্লামেটরি কারণ হওয়ার সম্ভাবনা বেশি যদিও। তাহলে আমাদেরকে প্রথমে হিস্ট্রি নিতে হবে যে পেশেন্টের যে পেইন, জয়েন্ট পেইন, সেটা ইনফ্লামেটরি নাকি মেকানিক্যাল। ইনফ্লামেটরি পেইন হলে পেইনটা সাধারণত রেস্টে বেড়ে যাবে, যেমন রাতের বেলায় বেড়ে যাবে, আর্লি মর্নিং এ পেইনটা বেশি থাকবে, লোকাল টেম্পারেচার বেশি থাকতে পারে। এটা অবশ্য এক্সামিনেশন ফাইন্ডিং যদিও, কিন্তু পেশেন্টও অনেক সময় পেশেন্টকে জিজ্ঞেস করা যেতে পারে যে নি জয়েন্ট কি মানে হট বা ওয়ার্ম হয়ে যায় কিনা। তাহলে প্রথমে দেখতে হবে যে ইনফ্লামেটরি পেইন কিনা, নাম্বার 1। তারপরে আমরা যেটা দেখতে পারি, জানতে পারি যে ইনফ্লামেটরি পেইনের পরে, আচ্ছা হিস্ট্রি টেকিং করার আগে এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমি একটু বলে দিই, তাহলে আপনাদের হিস্ট্রি টেকিং এর সুবিধা হবে। তো এরকম মনো আর্থ্রাইটিস অফ এ ইয়াং ওল্ড ম্যান কি কি হতে পারে। তো মনো আর্থ্রাইটিসের অনেক কারণ আছে। তো এর মধ্যে যেমন ইনফেকশন হতে পারে, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। তারপরে যদিও আমরা মনো আর্থ্রাইটিসের কজের মধ্যে ক্রিস্টাল ইনডিউসড বলেছিলাম, গাউট, সিউডো গাউট, কিন্তু 35 ইয়ারে গাউট বা সিউডো গাউট হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু হতে পারে। তাহলে ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস হতে পারে গাউট, সিউডো গাউট। সিউডো গাউট অবশ্য ওল্ডার এজে হয়। এছাড়া আর হতে পারে কি ট্রমা, যে কোনো ট্রমা থেকে হিমার্থ্রোসিস ডেভেলপ করতে পারে, ফ্র্যাকচার হতে পারে। এছাড়া হিমোফিলিক আর্থ্রাইটিসও যদি বারবার হয়ে থাকে তাহলে হিমোফিলিক আর্থ্রাইটিসও হতে পারে। এছাড়া লম্বা সময় ধরে যদি হয় তাহলে টিউবারকুলোসিসও হতে পারে। এছাড়া মনোআর্টিকুলার প্রেজেন্টেশন অফ অলিগো আর্থ্রাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস যেগুলো আছে, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা পেরিফেরাল এসপিএ, সোরিয়েটিক আর্থ্রাইটিস, এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস বা আইবিডি অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এগুলো কিন্তু হতে পারে। এছাড়াও মনোআর্টিকুলার প্রেজেন্টেশন অফ রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তাহলে এই যে অনেক ডায়াগনোসিস, এগুলোর মধ্যে থেকে কমন যেগুলো সেগুলোর হিস্ট্রি মানে নিতে পারলে মানে আমাদেরকে নিতে হবে। তাহলে হিস্ট্রিতে আমরা কি নেব, প্রথমে আমরা বলবো যে ডিউরেশন অফ দি সিমটম, এটা কতদিন ধরে। যদি যেমন গাউট সাধারণত কয়েকদিন পরে এমনি ভালো হয়ে যায়, তাহলে গাউট যদি পেশেন্টের সিমটম মানে সেভারেল উইকস ধরে হয় বা সেভারেল মাস, তাহলে কিন্তু গাউট বা সিউডো গাউট হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে রিমাটয়েড আর্থ্রাইটিস বা আদার যে ডায়াগনোসিস গুলো, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি। এমনকি সেপটিক আর্থ্রাইটিস বা টিউবারকুলার লেশনও আমরা চিন্তা করতে পারি। তাহলে ডিউরেশন অফ
সিমটম নাম্বার 1। তারপরে আমরা বলেছি যে পেইনটা ইনফ্লামেটরি নাকি মেকানিক্যাল। মেকানিক্যাল হলে যেমন ট্রমাতে হতে পারে বা কোনো এই যদি মানে যদিও 35 ইয়ারে অস্টিওআর্থ্রাইটিস হয় না, কিন্তু আহ, যদি কোনো ডিফর্মিটি থাকে তাহলে সেক্ষেত্রে রেয়ারলি অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যদি পেইনটা রাতের বেলায় বেশি হয়, রেস্টে বেশি হয়, সকালবেলা বেশি হয়, মানে মর্নিং স্টিফনেস যদি আধা ঘন্টার বেশি থাকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে ইনফ্লামেটরি কজগুলো। তাহলে পেইনটা এই ধরনের ইনফ্লামেটরি কিনা সেই হিস্ট্রি আমাদেরকে নিতে হবে। পেশেন্টের স্পন্ডাইলোআর্থ্রাইটিস এর একটা আমরা বলেছি যে স্পন্ডাইলোআর্থ্রাইটিসও অনেক সময় এরকম মনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে পেশেন্টের ইনফ্লামেটরি লোব্যাড পেইন আছে কিনা সেই হিস্ট্রি নিতে হবে। পেশেন্টের স্কিন ডিজিজ বর্তমানে আছে, মানে ড্রাই স্কেলি স্কিন ইরাপশন এগুলো আছে কিনা বা পূর্বে ছিল কিনা এই হিস্ট্রি নিতে হবে। এটা ইন্ডিকেট করে পেশেন্টের সোরিয়েটিক আর্থ্রাইটিস হতে পারে। যেহেতু ইনফ্লামেটরি বাউল ডিজিজ তে এই সমস্যা হতে পারে, তাহলে পেশেন্টের রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি ডায়রিয়া এগুলোর হিস্ট্রি আমাদেরকে নিতে হবে। এগুলো হচ্ছে তারপরে যেহেতু 35 ইয়ার, আমরা হিমোফিলিক আর্থ্রাইটিসের চিন্তা করতে পারি যে আগে বারবার এরকম না একটা জয়েন্ট এরকম ফুলে গিয়েছিল কিনা, ব্যথা হয়েছিল কিনা, বা কোথাও কেটে গেলে অ্যাবনর্মাল ব্লিডিং হতো কিনা বা হয় কিনা, তাহলে হিমোফিলিক আর্থ্রাইটিস হতে পারে। এরকম হিস্ট্রি নিতে হবে। এগুলো হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। পাস্ট ইলনেসের মধ্যে আমাদেরকে জানতে হবে এরকম সোরিয়াসিস আছে কিনা, পেইনফুল রেড আই বা ইউভাইটিস যেটা স্পন্ডাইলোআর্থ্রাইটিস সাজেস্ট করে, সেই পেইনফুল রেড আই আছে কিনা সেটা জানতে হবে। পূর্বে অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি ডায়রিয়া এগুলো আছে কিনা এগুলো আমাদেরকে জানতে হবে। ফ্যামিলি হিস্ট্রিতে আমাদের নিতে হবে কি ফ্যামিলি হিস্ট্রি অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি অফ সোরিয়াসিস আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি অফ ইউভাইটিস এবং ইনফ্লামেটরি বাউল ডিজিজ এগুলো আছে কিনা আমাদেরকে জানতে হবে। এছাড়া আরো যত ধরনের হিস্ট্রি রয়েছে, ট্রিটমেন্ট হিস্ট্রি, সাইকিয়াট্রিক হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, ট্রিটমেন্টের জন্য ভ্যাকসিনেশন হিস্ট্রি, সেই সমস্ত হিস্ট্রিও আমাদেরকে নিতে হবে। এবারে এক্সামিনেশনে আমরা দেখব ফিচার্স অফ ইনফ্লামেশন আছে কিনা, মানে সোয়েলিং আছে কিনা, ইরেইথেমা আছে কিনা, লোকাল রেঞ্জ অফ টেম্পারেচার আছে কিনা এগুলো আমরা দেখব। সাথে জয়েন্টের মুভমেন্ট ঠিক আছে কিনা এবং সোয়েলিং এর জন্য প্যাটেলার ট্যাপ আমরা দেখতে পাই। এছাড়া স্পেশাল টেস্ট করে লিগামেন্ট গুলো ভালো আছে কিনা এটা আমরা দেখতে পাই। এরপরে ইনভেস্টিগেশন কি কি করতে পারি আমরা? ফুল ব্লাড কাউন্ট, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এগুলো করতে পারি। আমরা স্পন্ডাইলোআর্থ্রাইটিস যদি সাসপেক্ট করি ক্লিনিক্যাল হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে, তাহলে আমরা HLA-B27 করতে পারি। যদি রিমাটয়েড আর্থ্রাইটিস সাসপেক্ট করে থাকি, মানে হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে আদার জয়েন্ট যদি ইনভলভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা রিমাটয়েড ফ্যাক্টর অ্যান্টিসিসিডি করতে পারি। যদি সেপটিক আর্থ্রাইটিস চিন্তা করি, তাহলে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি করতে হবে, কালচার করতে হবে, ব্লাড কালচারও করতে হবে। যদি টিউবারকুলোসিস হয় তাহলে সাইনোভিয়াল ফ্লুইডের সেল কাউন্ট, প্রোটিন, তারপরে আমাদের এবিএস অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস আছে কিনা সেটা দেখতে পারি। আমরা জিন এক্সপার্ট করতে পারি, এফবি কালচার করতে পারি। আর যদি আমরা গাউট চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা পোলারাইজড লাইট মাইক্রোস্কোপি করে ক্রিস্টাল আছে কিনা সেটা দেখতে পারি। আমরা জয়েন্টের আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে সাইনোভাইটিস আছে কিনা। সাইনোভাইটিস যদি থাকে তাহলে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হবে। জয়েন্ট ইরোশন আছে কিনা বা কোনো ক্রিস্টাল ডিপোজিশন আছে কিনা আলট্রাসোনোগ্রাম করে আমরা এটা কনফার্ম করতে পারি। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। 18-year-old boy presented with pain and swelling of right knee for 1 week. Name 4 differential diagnosis. আমাদের ক্লিনিক্যাল সিনারিওটা কি? এখানে কি মেসেজ হচ্ছে? এজ অফ দি পেশেন্ট 18-year-old, 18, জেন্ডার হচ্ছে মেল, তার প্রেজেন্টেশন হচ্ছে পেইন অ্যান্ড সোয়েলিং অফ রাইট নি অনলি ফর 1 উইক, মানে 1 সপ্তাহ ধরে মনোআর্থ্রাইটিস অফ রাইট নি। এক্ষেত্রে 4 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হবে? যেহেতু 18 বছর হয়ে গেছে, তাহলে আমরা কি কি ডায়াগনোসিস করতে পারি? এরকম মনোআর্থ্রাইটিস শর্ট ডিউরেশন 7 দিন ধরে,
তো এরকম ক্ষেত্রে আমরা মানে ফর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলে 1 নম্বরে আপনাদেরকে বলতে হবে সেপটিক আর্থ্রাইটিস, নাম্বার 1। নাম্বার 2 স্পন্ডাইলো আর্থ্রাইটিস। স্পন্ডাইলো আর্থ্রাইটিস এর মধ্যে কোনটা কোনটা হতে পারে? স্পন্ডাইলো আর্থ্রাইটিস এর মধ্যে হতে পারে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস। এছাড়া আর কি হতে পারে? ট্রমা থেকে হতে পারে, ট্রমা হেমার্থ্রোসিস। আরেকটি হেমার্থ্রোসিস আছে হিমোফিলিক আর্থ্রাইটিস। তো আমি বলবো যে এই কমন এই 4টা বলাই ভালো। কি কি? সেপটিক আর্থ্রাইটিস, spondyloarthritis like reactive arthritis and psoriatic arthritis, trauma and hemarthrosis. Hemarthrosis এর মধ্যে hemophilic arthritis ও পড়ে। Okay. What important information should be taken from history for diagnosis? এখন এখানে আমাদের হিস্ট্রি টেকিং এ আমাদের চিন্তা করতে হবে, কমন তো আমরা 4টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেছি, আরো কিন্তু অনেক রকমের ডিজিজ হতে পারে। হিস্ট্রি টেকিং এ অনেক রকমের, তাহলে আমাদের ডিটেইলস হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রিতে আমরা কি কি নিতে পারি? আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যদি আমরা বিবেচনা করি, তাহলে পেইনটা কি ইনফ্লামেটরি না মেকানিক্যাল? আমরা বলেছি ইনফ্লামেটরি পেইন রেস্টে বেড়ে যাবে, রাতের বেলায় বেশি হবে বা আর্লি মর্নিং এ বেশি হবে। আর মেকানিক্যাল হলে যেমন ট্রমাতে কি হবে? পেইনটা রেস্টে মানে কমে যাবে, এক্সারসাইজে বাড়বে, রাতের বেলায় ভালো থাকবে বা আর্লি মর্নিং এ ভালো থাকবে। ওকে, তাহলে পেইনটা ইনফ্লামেটরি না মেকানিক্যাল? নাম্বার 2, ফিভার আছে কিনা? যেমন সেপটিক আর্থ্রাইটিসে ফিভার থাকবে, ফিভার আছে কিনা, বা এখানে কোনো ট্রমার কোনো হিস্ট্রি আছে কিনা, ড্রাই স্ক্যালি স্কিন র্যাশ মানে যেটা সোরিয়াসিস সাজেস্ট করে সেটা হয়েছিল কিনা, এগুলো আমাদেরকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে নিতে হবে। নাও হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। পাস্ট ইলনেসের মধ্যে একটা প্রিফিডিং ডায়রিয়া বা ব্লাডি ডায়রিয়া অথবা ইউরেথ্রাল ডিসচার্জ যেটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সাজেস্ট করে, এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা বা কোনো গলা ব্যথার হিস্ট্রি আছে কিনা সেটা আমাদেরকে একটু জানতে হবে। এছাড়া যেহেতু হিমোফিলিক আর্থ্রাইটিস এরকম হতে পারে, তাহলে এর পাস্ট হিস্ট্রিতে এরকম বারবার জয়েন্ট ফুলে গিয়েছিল কিনা সেটা আমাদের হিস্ট্রি নিতে হবে, বা কোনো ট্রমা বা ইনজুরি পরে এরকম জয়েন্ট ফুলে যায় কিনা, বা কোনো কাট ইনজুরি পরে বা সার্জারি পরে অ্যাবনর্মাল ব্লিডিং হিস্ট্রি আছে কিনা, এগুলো আমাদেরকে নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রিতে আমরা কি কি হিস্ট্রি নেব? আর্থ্রাইটিসের হিস্ট্রি নেব, স্কিন র্যাশ বা সোরিয়াসিসের হিস্ট্রি নিতে হবে, ইনফ্লামেটরি বাউল ডিজিজের হিস্ট্রি নিতে হবে, ইউভাইটিস বা পেইনফুল রেড আই আছে কিনা ফ্যামিলির কোনো মেম্বারদের, আই ডিজিজ, ফ্যামিলিতে হিমোফিলিয়া আছে কিনা, সেই হিস্ট্রিগুলো আমাদেরকে নিতে হবে। নাও হাউ উইল ইউ ইনভেস্টিগেট দি পেশেন্ট? কিভাবে ইনভেস্টিগেশন করা যেতে পারে? ওকে, এখন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা একটা ফুল ব্লাড কাউন্ট করব, ইউরিন আরই করতে পারি, এএলটি, এসজিপিটি, সিরাম ক্রিয়েটিন করতে পারি, আমরা ব্লাড কালচার করতে পারি। অনেক সময় সেপটিক আর্থ্রাইটিসে ব্লাড কালচার অনেক সময় অর্গানিজম ব্লাড কালচারে পাওয়া যেতে পারে। এছাড়া আমাদের যদি আমরা সেপটিক চিন্তা করে থাকি তাহলে সাইনোভিয়াল ফ্লুইড স্টাডি করতে হবে। সাইনোভিয়াল ফ্লুইডের সেল কাউন্ট দেখতে পারি এবং কালচার সেন্সিটিভিটি করে আমরা অর্গানিজম ফাইন্ড আউট করতে পারি। তো সাইনোভিয়াল ফ্লুইড অ্যাসপিরেট করে যদি ব্লাড দেখি তাহলে ট্রমা অথবা হিমোফিলিয়া আমরা সাসপেক্ট করতে পারি। সেক্ষেত্রে ফ্যাক্টর 8, 9 এগুলো আমরা টেস্ট করতে পারি, এবং যদি স্পন্ডাইলো আর্থ্রাইটিস সাসপেক্ট করি তাহলে আমরা HLA-B27 করতে পারি। তাহলে এই হলো ইনভেস্টিগেশন। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। A 40-year-old lady presented with polyarthritis involving mainly small joints of hand and feet. তাহলে write down the differential diagnosis of such case. ওকে, এখানে আমাদের ক্লিনিক্যাল কি মেসেজ ফ্রম দি কোশ্চেন কি? 40 ইয়ার এজ, জেন্ডার হচ্ছে লেডি, আর প্রেজেন্টেশন হচ্ছে পলিআর্থ্রাইটিস ইনভলভিং স্মল জয়েন্টস অফ হ্যান্ড অ্যান্ড ফিট। তো এখানে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের যে প্যাটার্ন অফ ইনভলভমেন্ট সেটা আমরা বলেছিলাম যে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস প্রিডোমিনেন্টলি ইনভলভিং স্মল জয়েন্টস অফ হ্যান্ড অ্যান্ড ফিট, এবং রিমাটয়েড আর্থ্রাইটিস যেহেতু ফিমেল প্রিডোমিনেন্স
মেল ইজ টু ফিমেল 1:3। সো এখানে 1 নম্বর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়া আর কি হতে পারে? এছাড়া আরো অনেক ধরনের ডিজিজ আছে যেগুলোতে এই পলিআর্থ্রাইটিস হতে পারে। সেগুলো কি? যেহেতু এখানে ডিউরেশনটা উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস ছাড়াও ভাইরাল আর্থ্রাইটিস আমাদেরকে আনতে হবে। অনেক সময় নোডাল অস্টিওআর্থ্রাইটিস রেয়ারলি সেটা আনতে হবে। স্পন্ডাইলো আর্থ্রাইটিসও হতে পারে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ অ্যাসোসিয়েটেড আর্থ্রাইটিস। যেহেতু ফিমেল জেন্ডার, আমাদের সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস বা এসএলই আনতে হবে। এছাড়া ক্রনিক গাউট কিন্তু হতে পারে। এগুলো হচ্ছে কমন। কিন্তু এই কমন ছাড়াও কিন্তু পলিআর্থ্রাইটিসের আমরা অনেক কজ ডিসকাশন করেছিলাম। ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন। যেমন ভাইরাল ইনফেকশনের মধ্যে চিকুনগুনিয়া অনেক সময় অনেক দিন পর্যন্ত আর্থ্রাইটিস থাকে, প্রায় 2 বছরের মতো থাকতে পারে। তারপরে পোস্ট ইনফেকশন কিছু কজ আমরা বলেছিলাম, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অ্যাকিউট রিউমাটিক ফিভার, যদিও এজটা হচ্ছে 40 ইয়ার্স, স্পন্ডাইলো আর্থ্রাইটিসের সব ভ্যারাইটি, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, ক্রিস্টাল ইনডিউসড আর্থ্রাইটিস। আমরা সিস্টেমিক রিউমেটিক যে সমস্ত ডিজিজ রয়েছে, যেমন এসএলই, ভাস্কুলাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, ডার্মাটোমাইসাইটিস, পলিমাইসাইটিস, তারপরে ভাস্কুলাইটিসের মধ্যে বেসেস ডিজিজ, এরকম অনেক ডিজিজ রয়েছে, সার্কোইডোসিস, পেলিন্ড্রোমিক রিউমেটিজম। এগুলো অনেক রকমের, আপনারা যত বলতে পারবেন ততই কিন্তু এক্সামিনার হ্যাপি হবে। কিন্তু কমন যদি বলা হয়, কমন বললে আপনারা বলবেন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, ভাইরাল আর্থ্রাইটিস হতে পারে, স্পন্ডাইলো আর্থ্রাইটিস হতে পারে, এসএলই হতে পারে, অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, ক্রনিক গাউট। বা এই 7টা কারণ যদি আপনারা বলেন কমন কারণ, তাহলে কিন্তু এক্সামিনার উইল বি প্লিজ। নাও আমার নেক্সট কোশ্চেন। A 15-year-old lady presented with fever and multiple joint swelling. তাহলে আমাদের এখানে কি মেসেজ ফ্রম দি কোশ্চেন কি, যে এজ অফ দি পেশেন্ট 15 ইয়ার, জেন্ডার ফিমেল, আর প্রেজেন্টেশনটা হচ্ছে ফিভার অ্যান্ড মাল্টিপল জয়েন্ট সোয়েলিং, মানে পলিআর্থ্রাইটিস বা অলিগো আর্থ্রাইটিস। তাহলে যেহেতু বয়স কম, মানে 16 বছরের নিচে যদি কোনো আর্থ্রাইটিস হয়, তাহলে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, সেটাকে মোস্ট কমনলি এটাকে আমরা বলি যে জেআইএ বা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, মোস্ট কমনলি। তাহলে হোয়াট আর দি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস? তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বললে আমাদেরকে 1 নম্বরে বা আপনাদেরকে 1 নম্বরে আনসার করতে হবে জেআইএ বা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। মানে এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, প্রায় 7টার মতো ভ্যারাইটি আছে, কিন্তু এখানে যেহেতু ফিভার এবং আর্থ্রাইটিস, তাহলে মোস্ট কমনলি বলতে হবে জেআইএ। তার মধ্যে পলিআর্টিকুলার জেআইএ অথবা সিস্টেমিক জেআইএ পসিবিলিটি বেশি। এছাড়া আর কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রয়েছে? ওকে, জুভেনাইল স্পন্ডাইলো আর্থ্রাইটিস হতে পারে, পেশেন্টের সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাসও হতে পারে, ভাইরাল আর্থ্রাইটিস স্পেশালি চিকুনগুনিয়া হতে পারে, লিউকেমিয়া হতে পারে, এবং অ্যাকিউট রিউমেটিক ফিভার হতে পারে। এগুলো হচ্ছে কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ওকে, নেক্সট কোশ্চেন। আজকে আমরা এটাই আজকে এই পর্যন্ত আমরা লাস্ট কোশ্চেন, এটাই আমরা লাস্ট কোশ্চেন হিসেবে আমরা আনসার করব। পরবর্তীতে আমরা বাকি কোশ্চেনগুলো ডিসকাশন করার চেষ্টা করব। তো আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে, এ 40-year-old ফিমেল has presented with polyarthritis for 6 months. Discuss the clinical information which we would help to reach a diagnosis, and what investigation you would advise for such a case. এরকম কোশ্চেনের আনসার আসলে একটু আগে আমরা করে ফেলেছি, তবু আমরা একটু যদি ডিসকাশন করি যে 40-year-old ফিমেল পলিআর্থ্রাইটিস ফর 6 মান্থস, এখানে কিন্তু ডিউরেশন উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মানে যে সমস্ত কারণে পলিআর্থ্রাইটিসের যে সমস্ত কারণ শর্ট ডিউরেশন, সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো কিন্তু এখানে আসবে না।
এখানে হিস্ট্রি নিতে হবে। তাহলে আমাদের কি কি হিস্ট্রি নেওয়া যেতে পারে? তাহলে ক্লিনিক্যাল হিস্ট্রির মধ্যে আমাদেরকে বলতে হবে যে অ্যাগেইন যে পেইনটা যদিও এখানে পলি আর্থ্রাইটিস বলা আছে, কিন্তু তারপরেও আমাদেরকে অনেক সময় নোডাল অস্টিও আর্থ্রাইটিসও হতে পারে। এজন্য অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, আবার ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হতে পারে। তাহলে আমাদের হিস্ট্রিতে 1 নম্বর পয়েন্ট হবে যে পেইনটা ইনফ্লামেটরি না মেকানিক্যাল। ইনফ্লামেটরি পেইন আমি আবার বলছি যে রেস্টে বেড়ে যাবে, অর্থাৎ রাতের বেলায় বেশি হবে, আর্লি মর্নিং এ বেশি হবে, এবং সিগনিফিক্যান্ট মর্নিং স্টিফনেস মোর দ্যান 30 মিনিটস এটা থাকতে পারে। তাহলে পেইনটা মেকানিক্যাল না ইনফ্লামেটরি, এই হিস্ট্রি আমাদের নিতে হবে। নাম্বার 2, আমাদেরকে হিস্ট্রি নিয়ে বুঝতে হবে যে হোয়াট ইজ দি প্যাটার্ন অফ ইনভলভমেন্ট অফ দি সিচুয়েশন। প্যাটার্ন অফ ইনভলভমেন্ট বলতে যে পলিআর্থ্রাইটিস যেহেতু আছে, এটা কি স্মল জয়েন্ট প্রিডোমিনেট কিনা, মানে হ্যান্ড এবং ফিট এর স্মল জয়েন্ট যেগুলো আছে সেগুলো বেশি ইনভলভ কিনা, বা প্রিডোমিনেন্ট ইনভলভমেন্ট আছে কিনা। তাহলে প্রিডোমিনেন্টলি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট যদি হয়, তাহলে কি কি ডিজিজ হতে পারে? রিমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়েটিক আর্থ্রাইটিস, এসএলই এবং নোডাল অস্টিওআর্থ্রাইটিস। তো এগুলো হলো প্রিডোমিনেন্টলি স্মল জয়েন্ট ইনভলভমেন্ট। লার্জ জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয়, তাহলে লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট যেমন নি জয়েন্ট, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল, শোল্ডার, এগুলো যদি হয় তাহলে আমরা চিন্তা করবো স্পন্ডাইলোআর্থ্রাইটিস হতে পারে। তারপরে আমরা দেখবো যে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট কিনা, কোন কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে কিনা। সিমেট্রিক্যাল হলে কি কি সিমেট্রিক্যাল আর ইনভলভমেন্ট হয় কি কি ডিজিজে? রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, তারপরে অ্যাসিমেট্রিক্যাল হয় কিসে কিসে? স্পন্ডাইলোআর্থ্রাইটিস, সিমেট্রি। এরপরে যেহেতু স্পন্ডাইলোআর্থ্রাইটিস হতে পারে, তো আমাদের ইনফ্লামেটরি ব্যাক পেইন আছে কিনা। ইনফ্লামেটরি ব্যাক পেইন থাকলে আমরা চিন্তা করবো স্পন্ডাইলোআর্থ্রাইটিস হতে পারে। স্কিন র্যাশ, ড্রাই স্কেলে স্কিন ইরাপশন মানে সোরিয়াসিসের হিস্ট্রি আছে কিনা। এছাড়া ইনফ্লামেটরি বাউল ডিজিজে এরকম পলিআর্থ্রাইটিস হতে পারে। তো রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি ডায়রিয়া, এগুলোর হিস্ট্রি আছে কিনা আমরা জানতে পারি। যদি ঠিক আছে, তাহলে যে সময় আর্থ্রাইটিসটা শুরু হলো তার 1 মাসের মধ্যে পেশেন্টের ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া বা ইউরেথ্রাল ডিসচার্জ ছিল কিনা, সেই হিস্ট্রি নিয়ে আমরা ভাবতে পারি যে পেশেন্টের রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস কিনা বা এস্টাবলিশড রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস কিনা। ওকে, এছাড়া সিস্টেমিক কিছু ফিচার্স আছে যেগুলো আমরা সিস্টেমিক ডিজিজ চিন্তা করতে পারি, যেমন স্কিন র্যাশ, ওরাল আলসার, ফটোসেন্সিটিভিটি, হেয়ার লস, তারপরে প্রেগনেন্সি লস, এগুলো যদি থাকে আমরা এসএলই চিন্তা করব। যদি রেনল্ডস ফেনোমেনন, তারপরে স্কিন থিকেনিং, টাইটেনিং যদি থাকে আমরা সিস্টেমিক স্ক্লেরোসিস চিন্তা করতে পারি। ড্রাইনেস অফ মাউথ অ্যান্ড আইস যদি হয় তাহলে আমরা শোগ্রেনস সিনড্রোম চিন্তা করতে পারি। এভাবে আমাদেরকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আমাদেরকে আমাদেরকে বের করতে হবে। এখন হিস্ট্রি অফ পাস্ট ইলনেসের পেইনফুল রেড আই আমরা যেটা বলেছিলাম, যেমন ইউভাইটিস, এটা এসপিএতে হয়। স্কিন লেশন মানে সোরিয়াসিসে থাকতে পারে। ফ্যামিলি হিস্ট্রি অফ আর্থ্রাইটিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সোরিয়াসিস, ইউভাইটিস, এগুলো আমাদেরকে হিস্ট্রি নিয়ে ফাইন্ড আউট করতে হবে। এছাড়া ট্রিটমেন্ট হিস্ট্রি আমাদেরকে জানতে হবে, সোশিও ইকোনমিক হিস্ট্রি জানতে হবে, ভ্যাকসিনেশন হিস্ট্রি, সাইকিয়াট্রিক হিস্ট্রি, এই ধরনের হিস্ট্রি আমাদেরকে নিতে হবে। নাও হোয়াট ইনভেস্টিগেশন ইউ উড অ্যাডভাইস সাকসেস, মানে আমরা কি কি ইনভেস্টিগেশন করব সেটা আসলে নির্ভর করে হিস্ট্রি টেকিং এবং এক্সামিনেশন ফাইন্ডিং এ পাওয়ার পরে আমাদের প্রভিশনাল ডায়াগনোসিসের উপরে। আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস যেটা আমরা পাবো সেইভাবে আমরা অল্প কিছু টেস্ট আমরা করব। তো ওভারঅল যদি বলা হয় যে হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল ডু, তাহলে বলতে হবে যে আমরা ম্যানেজমেন্টের জন্য ফুল ব্লাড কাউন্ট করব, ইউরিনারি করতে পারি, লিভার ফাংশন, কিডনি ফাংশন টেস্ট করব। যদি আমরা সন্দেহ করি, সাসপেক্ট করি যে পেশেন্ট হ্যাজ রিমাটয়েড আর্থ্রাইটিস, তাহলে আমরা রিমাটয়েড ফ্যাক্টর এনটিসিসি করব। যদি স্পন্ডাইলো আর্থ্রাইটিস সাসপেক্ট করি তাহলে HLA-B27 আমরা করতে পারি। যদি সিস্টেমিক স্ক্লেরোসিস সাসপেক্ট করি তাহলে আমরা এএনএ, এন্টি
সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, NTSCL70 অ্যান্টিবডি করতে পারি। যদি SLE সাসপেক্ট করি তাহলে ANA, NTDS, DNA এই ধরনের টেস্ট আমরা করতে পারি। যদি Sjogren's সিনড্রোম চিন্তা করি তাহলে অ্যান্টিডো, অ্যান্টিলা এই ধরনের অ্যান্টিবডি টেস্ট করতে পারি। তো এভাবে আমরা আসলে ডায়াগনোসিস এ পৌঁছাতে পারি। তবে সব ধরনের টেস্ট তো আমরা করব না। টেস্ট নির্ভর করে পেশেন্টের ক্লিনিক্যাল হিস্ট্রি এবং এক্সামিনেশন ফাইন্ডিং এর উপর। তো এভাবে যদি আপনারা আনসার করতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের আনসার অনেক সুন্দর হবে। তো আহ, শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমি সবাইকে ধন্যবাদ জানাবো ধৈর্য ধরে আজকের এই ক্লাস শোনার জন্য এবং পরবর্তী ক্লাসে থাকার আহ্বান জানিয়ে আমি আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। গুড নাইট এভরিবডি।